আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আইসিটির পঞ্চম অধ্যায়ের লাস্ট ক্লাস দেখব। লাস্ট ক্লাস বলতে আমরা 5.8 পর্যন্ত পড়েছি। 5.9, 10, 11 এগুলো বাকি রয়েছে। এইগুলো বাদ দিয়ে আমি 12 নম্বরে এসেছি। কারণ 12 নম্বরে আমার টার্গেটই ছিল এই যে একদম লাস্ট ক্লাসটা হবে 12 নম্বর ক্লাস, সেই ক্লাসে আমি এমসিকিউ এর জন্য এক্সট্রা যা যা তথ্য লাগে সেইগুলো কভার করে দেবো। তো 5.9, 10, 11 ওইগুলো থেকে প্রশ্ন যতটুকু পাবা একদম প্রায় জিরোর কাছাকাছি, কিন্তু এই 5.12 এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, সে কারণে এটা আমি আগে দেখিয়ে দিচ্ছি। এরপরে 5.9, 10, 11 এগুলো দেখাবো না, সমস্যা নেই। 5.9টা ইম্পর্টেন্ট কারণ এখানে আমি অ্যালগোরিদম পড়াবো। তো এটা আপাতত অফ রেখে আমরা আগে এমসিকিউটা সিকিউর করি, কারণ মোটামুটি যদি পঞ্চম অধ্যায় থেকে দুইটা আসে তাহলে যে কোনো একটা দেখবো যে অ্যালগোরিদম নেই, মানে শুধু কোড, মানে সি আর ফ্লো চার্ট, ওইগুলো দিয়ে তুমি মোটামুটি একটা সিকিউ পেয়ে যাবা না, কিন্তু এমসিকিউ তো আমাদের কভার করতে হবে, সেই কারণে আমরা এই ক্লাসটা একটু করব। এই ক্লাসে প্রথমে আমরা একটা জিনিস দেখবো, আমরা যে ডেটা টাইপগুলো শিখছিলাম না, যে ডেটা টাইপগুলো আমরা শিখছিলাম সেই ডেটা টাইপ কিন্তু সম্পূর্ণ ছিল না, সেই ডেটা টাইপ সম্পর্কে আরো তথ্য জানার দরকার ছিল। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি কোডের মধ্যে ধরো একটা জিনিস লিখে ফেললে, আইএনটি ধরো এ ইকুয়ালস টু ধরো 5 লিখে ফেললে কোডের মধ্যে। এখন এই জিনিস কি একদম এমনি এমনি কোড রান করে ফেলে নাকি এটাকে মেমোরির ভিতর সেভ করে? অবশ্যই কোনো একটা মেমোরিতে সেভ করবে। কোনো জিনিসই তো সেভ না করে হয় না, তাই না? এই জিনিসটা মেমোরির মধ্যে রাখতে হবে, তারপর সে রান করবে কম্পিউটার। মেমোরির মধ্যে সেভ করলে ইন্টিজার ডেটা টাইপ মেমোরির মধ্যে কতটুকু জায়গা দখল করে, ফ্লোট কতটুকু জায়গা দখল করে, এইগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে কষ্ট করে, তাছাড়া আর কিছু করার নেই। তো দেখো আমরা শুরু করি। প্রথমে ক্যারেক্টার ডেটা টাইপ ছিল, তোমার কিন্তু মনে আছে ক্যারেক্টার ডেটা টাইপ। এখন প্রত্যেকটা ডেটা টাইপ আবার দুই রকম হয়, এগুলো একটু মনে রাখতে হবে। মানে কিছু কিছু জিনিস এখানে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। মুখস্থ না করে কেমনে সেটাও বুঝিয়ে দেবো না, কিন্তু কতটুকু জায়গা দখল করছে সেটা তোমার মুখস্থই করতে হবে। তো ক্যারেক্টার মানে প্রত্যেকটা ডেটা টাইপই দেখবে দুই রকম, একটা হচ্ছে সাইন্ড আর একটা হচ্ছে আনসাইন্ড। সাইন্ড মানে কি চিহ্নযুক্ত, আর আনসাইন্ড মানে চিহ্নবিহীন। এখন ক্যারেক্টারের মধ্যে বা চিহ্নবিহীন কেমনে আসে? প্লাস এ মাইনাস এ সব তো হয় না, তাই না? যখন পরে আরো ক্লাস করবো 5.10 কি 11, সেখানে দেখবা যে ক্যারেক্টারের সাথে সংখ্যার একটা সম্পর্ক আছে। সে কারণে সংখ্যার যেমন চিহ্ন আছে, চিহ্ন আর চিহ্নযুক্ত চিহ্নবিহীন, তেমন ক্যারেক্টারেরও ধরে নেওয়া আছে। এখন সাইন্ড আর আনসাইন্ড যে ক্যারেক্টারগুলো দুইটাই 1 বাইট করে দখল করে। 1 বাইট, 1 বাইট মানে এটাকে বলতে পারি 8 বিট। আমি লিখে দিচ্ছি না, 1 বাইটই লিখছি। প্রত্যেক বাইট সমান 8 বিট, এটা একটু উপরে লিখে দিই তাহলেই হবে। 1 বাইট ইকুয়ালস টু 8 বিট, আশা করি মনে আছে এটা। তো 1 বাইট করে জায়গা দখল করে ওই সাইন্ড আনসাইড দুইটাই, মানে চিহ্নযুক্ত চিহ্নবিহীন দুই রকম ক্যারেক্টারই 1 বাইট করে জায়গা দখল করে। কোডের জন্য তোমার এগুলো লাগবে না, তোমার এগুলো লাগবে জ্ঞানমূলকের জন্য, জ্ঞানমূলক অথবা এমসিকিউ এর জন্য মূলত লাগবে। এখন ক্যারেক্টারের মধ্যে কয় রকমের জিনিস প্রকাশ করা যায়? এখন একটা জিনিস তোমার মনে আছে, ধরো কোন একটা কোড হচ্ছে 3 বিটের কোড, তাহলে সেখান থেকে কয় রকমের ডেটা তৈরি হতে পারে? 2 to the power 3। যদি বলি যে কোনো একটা কোড হচ্ছে ধরো 5 বিটের কোড, তাহলে সেখান থেকে আমার কয় রকম ডেটা আসবে? 2 to the power 5। তাহলে যদি 1 বাইট হয় তার মানে কি 8 বিট, তার মানে এখান থেকে আমি 2 to the power 8 পর্যন্ত 2 to the power 8 রকমের আমি ডেটা পাবো, মানে তথ্য পাবো। এটার মান হয় 256। মানে ক্যারেক্টার সাইন্ড হোক আনসাইন্ড হোক দুইটাতে 1 বাইট করে জায়গা দখল করে। তো এইগুলো থেকে আমি মোট 256 রকমের 256 রকমের ডেটা পাবো। হ্যাঁ, 256 রকমের। এখন সেই ডেটাগুলো কত থেকে কত সেটা একটু মনে রাখতে হবে। যদি আমি ক্যারেক্টারকে সংখ্যায় প্রকাশ করতাম তাহলে কত থেকে কত হতো সেটা মনে রাখতে হবে। দেখো আনসাইন্ড মানে কি? আনসাইন্ড মানে চিহ্নবিহীন, তাই না? আনসাইন্ড মানে তো চিহ্নবিহীন, তার মানে 256 মানে কি নেগেটিভের দিকে যাবে না। মানে দেখো আমি একটু বুঝাই, সাইন মানে হচ্ছে চিহ্নযুক্ত। মানে যদি আমি বলি যে 10টা চিহ্নযুক্ত সংখ্যা লেখো, তাহলে তুমি কত লিখবা? 0, 1, 2, 3, 4, আর এদিকে লিখবা হচ্ছে -1, -2, -3, -4, -5। এগুলো হচ্ছে সাইন। সাইন মানে কি? তোমাকে বললাম যে 10টা সাইন নাম্বার লেখো, তার মানে এমন, মানে চিহ্ন চিহ্ন থাকবে এখানে, মানে পজিটিভ নেগেটিভ থাকবে। আর আনসাইন মানে কোনো নেগেটিভ নেই, মানে চিহ্নযুক্ত বলতে মূলত বোঝায় নেগেটিভ চিহ্ন। পজিটিভ চিহ্নতে আমাদের চিহ্ন দেওয়া লাগে না, বুঝতে পারছো? তো সাইনের ক্ষেত্রে যদি আমি বলি যে 10টা সংখ্যা লেখো, তাহলে কি লিখবা? মাইনাসের দিকে 5 পর্যন্ত যাবে আর প্লাসের দিকে 4 পর্যন্ত যাবে। দেখো প্লাসের দিকে কিন্তু 5 পর্যন্ত যাচ্ছে না, কারণ প্লাসের মধ্যে কিন্তু 0 আছে, মানে কোনো চিহ্ন বিহীনের মধ্যে কিন্তু 0 আছে, মানে কোনো চিহ্ন দেওয়া লাগে না, মানে প্লাস চিহ্ন হলে কিন্তু 0 আছে।
বুঝতে পারছো? সেখানে প্লাস চিহ্নের দিকে আমার কিন্তু 1 কম হয়, আর নেগেটিভের দিকে একদম অর্ধেক হয়। মানে আমি যদি তোমাকে বলতাম যে 10টা চিহ্নযুক্ত সংখ্যা লেখো, তাহলে তুমি কি লিখতে? তুমি নেগেটিভের দিকে 10-এর অর্ধেক দিতে 5, আর পজিটিভের দিকে 10-এর অর্ধেকের থেকে 1 কম, কারণ এখানে 0 আছে, 0 তো একটা, আর বাকি থেকে 4টা, সেটা এখানে দিয়ে দিলাম। তার মানে মূলত সাইন্ডের ক্যারেক্টারের সাইন্ডের ক্ষেত্রে 1 বাইট জায়গা মানে কি 8 বিট জায়গা, আর 8 বিট মানে 2^8 সংখ্যক ডেটা। আমি যদি এটাকে সংখ্যা হিসেবে কল্পনা করি, তার মানে 256টা চিহ্নযুক্ত সংখ্যা লিখতে হবে, মানে পজিটিভ নেগেটিভ সব থাকবে। তার মানে 256 যে অর্ধেক 128 পর্যন্ত, মানে -128 থেকে শুরু করে কত পর্যন্ত বলতো? 127 পর্যন্ত হবে। কেন 127 পর্যন্ত? মাইনাসের দিকে 128টা, প্লাস চিহ্নের দিকেও কিন্তু 128টাই, কিন্তু শুরুতে একটা 0 ছিল, এই যে 0-র সাথে 1 2 3 4 করে 127 পর্যন্ত। দেখো মোট 128টাই হবে না, 0 1 2 3 4 এভাবে করে তুমি যদি 127 পর্যন্ত গোনো, তাহলে দেখবে 128টাই হয়। যেহেতু 0 আছে তাই 127 পর্যন্ত এটা বিস্তৃত। বুঝতে পারছো? এই যেমন দেখলাম 10টা চিহ্নযুক্ত লেখা, তাহলে মাইনাসের দিকে -1 -2 -3 -4 -5, আর প্লাসের দিকে আছে 0 1 2 3 4 4 পর্যন্ত যাই। আশা করি বুঝতে পারছো। আর আনসাইন্ডের ক্ষেত্রে কি হয়, যদি বলি যে 10টা চিহ্নবিহীন সংখ্যা লেখো, চিহ্নবিহীন মানে কোনো মাইনাস থাকা যাবে না। তো চিহ্নবিহীন সংখ্যা তাহলে কি 0 থেকে শুরু করে পজিটিভের দিকে, তাহলে এটা হবে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। কেন 9 পর্যন্ত? শুরুতে একটা 0 আছে, শুরুতে একটা 0 হলে বাকি থেকে 9টা, সেই 9টা আমার ডানে বসে গিয়েছে। তার মানে আনসাইন্ডের ক্ষেত্রে কিছুই না, এইগুলো আমি পজিটিভ আকারে বসাবো, শুরুতে 0 বলে 1 কম বসাবো, মানে পজিটিভের ক্ষেত্রে সবসময় কিন্তু 1 কম। তাহলে আনসাইন মানে চিহ্নবিহীন। 256টা চিহ্নবিহীন সংখ্যা তুমি যদি রেঞ্জ নির্ণয় করতে চাও, মানে কত থেকে কত পর্যন্ত আসলে সাপোর্ট করে, তাহলে এটা কত থেকে কত পর্যন্ত আমি একটু বাংলা লিখে দিই, তবে ইংলিশে লিখে দিই। মানে এটা দিয়ে বোঝাচ্ছি যে সাইন যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের মধ্যে -128 থেকে 127 পর্যন্ত সংখ্যা ধরে। মোট কয়টা? 256টা। 256 কেমনে পেলাম? কারণ এটা 1 বাইট জায়গা দখল করে। 1 বাইট মানে হচ্ছে 8 বিট, 8 বিট মানে হচ্ছে 2^8 সংখ্যক ডেটা ধরতে পারবে। এটা তুমি হিসাব করে বের করবা, তারপর তুমি নিজেই ক্যালকুলেট করে নিতে পারবে কত থেকে কত। কেমনে বুঝবা? 256টা চিহ্নযুক্ত মানে নেগেটিভ থাকবে, নেগেটিভ থাকলে অর্ধেক জায়গায় নেগেটিভে আর অর্ধেক যাবে পজিটিভে। নেগেটিভের দিকে তো কোনো 0 নেই, তাই তুমি -128 পর্যন্ত গেল, আর পজিটিভের দিকে যেহেতু 0 আছে একটা, তাই 1 কম হবে, মানে 127 পর্যন্ত যাবে, এটার 128 পর্যন্ত যাবে না। আর যখন আনসাইন মানে চিহ্নবিহীন, তখন কোনো নেগেটিভ নেই, মানে সবই পজিটিভ। সবই পজিটিভ, শুরুতে একটা 0 আছে, মানে 0 থেকে শুরু করে আমার কত পর্যন্ত যাবে? 255 পর্যন্ত। মোট কয়টা? তাহলে হলো 256টাই কিন্তু হলো। আশা করি বোঝা গিয়েছে। এটা হচ্ছে সাইন্ডার আনসাইন্ডের জিনিসপাতি। এগুলো তোমার কোডের মধ্যে কাজে লাগে না, শুধু তোমার একটু মনে রাখতে হবে। এটা আসবে কি আমি তাও জানি না, এটা আসলে বোর্ড বইতে নেই, মাহবুবুর রহমান স্যারের বইতে আছে। সাইন্ড আনসাইন্ড নাও আসতে পারে। তোমার বেশি লাগবে আছে এই যে কত বাইট জায়গা দখল করছে সেটা, কত বাইট, অথবা সেটাকে বিটেও প্রশ্ন করতে পারে, বলতে পারে যে ক্যারেক্টার কত বিট জায়গা দখল করে, তাহলে তুমি লিখবে 8 বিট। যদি বলে কত বাইট, তাহলে লিখবে 1 বাইট। যদি বলে দেয় সাইন ক্যারেক্টার বা আনসাইন ক্যারেক্টার, এটা দুইটার ক্ষেত্রে তো যেহেতু একই, তাই একই রকমই আনসার আসবে। আর যদি বলে সাইন ক্যারেক্টারের রেঞ্জ কত, রেঞ্জ কত মানে কি, মানে কত থেকে কত পর্যন্ত, তখন তুমি এটা বের করতে পারবা। সাইন মানে হচ্ছে 256টা, অর্ধেক যাবে নেগেটিভের দিকে, অর্ধেক যাবে পজিটিভ। পজিটিভ যেহেতু 0 থেকে শুরু হয়ে যায় 1 কম, আর যদি আনসাইন্ড হয় তাহলে সবই পজিটিভ, মানে 0 থেকে শুরু হয়ে 256 থেকে 1 কম। আশা করি বোঝা গিয়েছে। তো এবার আমি একটু দ্রুত যাব। ইন্টিজার, ইন্টিজার কি ছিল? পূর্ণ সংখ্যা। ইন্টিজারও 2 রকম, একটা হচ্ছে সাইন্ড, একটা হচ্ছে আনসাইন্ড। আমি এখান থেকে কপি করে আনি, সাইন্ড আর আনসাইন্ড, এই যে। তো ইন্টিজারের সাইন্ড আর আনসাইন্ড আছে। তো ইন্টিজারের যে সাইনটা আছে এটা একটু বিতর্কিত আসলে, মানে কত থেকে কত সেটা আসলে একটু মানে বিতর্কিত। এটা মাহবুবুর রহমান স্যারের বইতে বলা আছে 2 অথবা 4 বাইট। বুঝতে পারছো? আর বোর্ড বইটা, যে বোর্ড বই আছে সেখানে বলা আছে হচ্ছে 4 বাইট। বোর্ড বইয়ে বলা আছে 4 বাইট, আর মাহবুবুর রহমান স্যারের বইতে 2 বাইট ধরেই করা আছে আসলে। তো আনসাইন্ডেও একই, এটা হচ্ছে 2 বছর, অথবা তুমি 4 নিয়ে কাজ করতে পারো। আমি যদি একটু করে বলি যে মাহবুবুর, আচ্ছা এটা থাকুক, মাহবুবুর রহমান স্যারের বইতে আমি একটু এটা অন্যভাবে লিখে দিই যে আইএনটি যে ডেটা টাইপটা, এটা 4 বাইট, 4 বাইট। বুঝতে পারছো? 4 বাইট মানে কত বিট হয়? 4 8 32 বিট, মানে 4 বাইট জায়গা দখল করে। এটা হচ্ছে বোর্ড বুক, বোর্ড বুক। আর যদি আমি মাহবুবুর রহমান স্যারের কথা বলি, সেখানে 2 অথবা 4 বাইট দেওয়া আছে, মানে ইন্টিজার 2 বাইটও দখল করতে পারে, 4 বাইটও দখল করতে পারে, সমস্যা নেই। এটা হচ্ছে মাহবুবুর রহমান স্যার। আচ্ছা, মাহবুবুর বুক, এই যে।
আর এই যে হিসাবটা সাইন্ড আর আনসাইন্ডের হিসাব সেটা করা আছে আবার 2 ধরে, মানে সাইন্ড আর আনসাইন্ড এটা হিসাব করা আছে 2 ধরে, মানে 2 বাইট ধরে করা আছে। 2 বাইট মানে কত? 16 বিট। 16 বিট মানে কত? 2 টু দি পাওয়ার 16 সংখ্যক ওই সংখ্যা আছে, মানে 2 টু দি পাওয়ার 16 সংখ্যক ডেটা আছে। এখন সাইনের ক্ষেত্রে কি, এর অর্ধেক যাবে নেগেটিভের দিকে আর বাকি অর্ধেক যাবে পজিটিভের দিকে। তাহলে এর অর্ধেক কত? 2 টু দি পাওয়ার 16 তুমি বের করে দেখো। এগুলো কিন্তু ক্যালকুলেটরে করতে পারবে, সমস্যা নেই, আমি ক্যালকুলেটর রেডি রেখেছি। দেখো 2 টু দি পাওয়ার 16 আমি যদি করি, এটা আমারই ক্যালকুলেটর, কিন্তু আমি যেটা ব্যবহার করি সেটা একটা অনলাইন অ্যাক্সেস দেয়, সেখান থেকে আমি এটা অ্যাক্সেস করছি সফটওয়্যার আকারে। 65536, তাহলে এটা কত? এটার মান আসলে 65536। তাহলে 65,536টা, তার অর্ধেক যাবে নেগেটিভে, অর্ধেক যাবে পজিটিভে সাইনের ক্ষেত্রে। তাহলে নেগেটিভে যাবে অর্ধেক, তাহলে অর্ধেক কেমনে করবা? 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ 2। তাহলে এটা কত হয়? 32,768। তাহলে এটা হবে -32,768 থেকে শুরু করে মাইনাসের দিকে -1 -2 -3 এইভাবে করে এত পর্যন্ত, মানে নেগেটিভ দিকে অর্ধেক, এখান থেকে শুরু করে পজিটিভের দিকে বাকি অর্ধেক। এখন পজিটিভের দিকে যেহেতু 0 থাকে তাই 1 কম হবে, মানে এটা হবে 32,767 পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। এখন এটাকে কিন্তু তুমি এভাবে রাখতে পারতে। দেখো 2 টু দি পাওয়ার 16, এটার অর্ধেক যাবে এই পাশে না, তাহলে 2 টু দি পাওয়ার 16 অর্ধেক কত? 2 টু দি পাওয়ার 16 ভাগ 2, মানে এই 65,536 না করে আমি 2 টু দি পাওয়ার 16ই রাখলাম। তাহলে এটা কত? 2 টু দি পাওয়ার 15 হয়। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, 2 টু দি পাওয়ার 15 হয়, মানে এই যে 32,768, এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 15। আর 37 লিখে ফেলেছি কেন, এখানে 32 হবে। আর 32,767 এটা কত? 1 কম না, তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 15 -1। আশা করি তুমি বুঝতে পারছো। মানে এভাবে কিন্তু আসতে পারে, মানে 2 টু দি পাওয়ার 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 2 টু দি পাওয়ার 15, তোমার সংখ্যাই আসবে এমন না, এভাবে আসতে পারে। আর এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 15 -1, এভাবে আসতে পারে। তো আর আনসাইন্ডের ক্ষেত্রে কেমন হবে? এটাও তো 2 টু দি পাওয়ার 16 সংখ্যকই, তাই না? কিন্তু এটা হবে 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 16 -1 পর্যন্ত, কারণ এটা পুরো সংখ্যাটাই পজিটিভ, 0 থেকে শুরু হবে। আর 2 টু দি পাওয়ার 16 -1 পর্যন্ত গেছে। আচ্ছা, এটা 2 টু দি পাওয়ার 16 হবে। আগেটা কিন্তু ছিল 2 টু দি পাওয়ার 15, কারণ 2 দিয়ে ভাগ করে আমার 2 টু দি পাওয়ার 15 হয়ে যাচ্ছিল। তাই এখানে 2 টু দি পাওয়ার 16 -1 হবে, মানে এটা আসলে কত ছিল? 65,536 না? 65,536 এমন ছিল। তাহলে এটা হবে 0 থেকে শুরু করে 65,535 পর্যন্ত, খুব সম্ভবত। 2 টু দি পাওয়ার 16 করে দেখি আমি একটু। হ্যাঁ, 65,535 হবে। তো আশা করি বোঝা গিয়েছে যে ইন্টিজারের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, মানে এমনি দেখে নাও, এটা আসার কথা না। তোমার যদি আসে তাহলে আসবে এই জিনিসটা, এই যে এই জিনিস, এটা তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে স্টার্ট দাও, এটা বেশি ইম্পর্টেন্ট। আর ফ্লোটের ক্ষেত্রেও আমরা শিখবো। এখন আসলে আরো কয়েকটা ডেটা টাইপ আছে যেগুলো আমরা শিখিনি, এগুলো কোডের মধ্যে ব্যবহার করতে পারতাম কিন্তু করিনি আমরা এগুলো। যেমন শর্ট ইন্ট বলে একটা ইন্টিজার আছে আমাদের, শর্ট ইন্ট। এটা বোর্ড বই আছে কিনা জানি না, বোর্ড বই নেই, কিন্তু মাহবুবুর রহমান স্যারের বই আছে। এটা 2 বাইট জায়গা দখল করবে। আর লং ইন্ট এটা 4 বাইট জায়গা দখল করবে। আচ্ছা, আমি এবার মনে হয় বুঝতে পারছি। ইন্টিজার যখন বলছিলাম তখন তো বলছিলাম না এটা শর্ট নাকি লং, সেখানে 2 বা 4 বলা আছে মাহবুবুর রহমান স্যারের বইতে। আর বোর্ড বইতে লং ধরে করা আছে, মানে ইন্টিজার আবার 2 রকমের, বুঝলে? সাইন্ড আনসাইন্ড বাদে এগুলো আবার 2 রকমের, যেটা হচ্ছে শর্ট আর লং। শর্ট হচ্ছে 2 বাইট আর লং হচ্ছে 4 বাইট। তো এইটুকু মনে রাখলেই হবে। আর 2 বাইট থেকে কেমনে ওটা হিসাব করতে হয় তুমি নিজেই পারবা। 2 বাইট মানে কত? 2 বাইট মানে হচ্ছে 16 বিট, তার মানে এটা 2 টু দি পাওয়ার 16 সংখ্যক ডেটা ধরতে পারবে। এখন সাইন্ডের ক্ষেত্রে কি হবে? সাইন্ডের ক্ষেত্রে রেঞ্জটা কেমন হবে? সাইন্ডের ক্ষেত্রে রেঞ্জটা হবে হচ্ছে -2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 16 অর্ধেক যাবে এখানে। 2 টু দি পাওয়ার 16কে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 টু দি পাওয়ার 15 থাকে। -2 টু দি পাওয়ার 15 থেকে শুরু করে +2 টু দি পাওয়ার 15 -1 পর্যন্ত যাবে। এটা বুঝতে পারছো কিনা দেখো, এটা বুঝতে পারলে মোটামুটি হয়ে গেছে। আর আনসাইন্ডের ক্ষেত্রে কি হবে? আনসাইন্ডের ক্ষেত্রে তো পুরোটাই তো পজিটিভের দিকে যাবে, মানে 0 থেকে শুরু করে এই সংখ্যার 1 কম পর্যন্ত। মানে এবার কিন্তু 2 দিয়ে ভাগ করবো না, এবার এই পুরোটাই পজিটিভের দিকে, নেগেটিভ নেই। মানে 0 থেকে শুরু করে 2 টু দি পাওয়ার 16 -1 পর্যন্ত। এখন এটা তুমি ক্যালকুলেশন করে দেখো, তাহলে হবে 2 টু দি পাওয়ার 15 কত ছিল? 32,768। এটা 32,767, এটা হচ্ছে
535 এমন ছিল। আর যদি লং ইন্টিজার নিয়ে চিন্তা করি তাহলে 4 বাইট মানে কত 32 বিট, তাই তো? তার মানে এটা 2 টু দি পাওয়ার 32 সংখ্যক ডেটা ধরে। তাহলে সাইন্ডের ক্ষেত্রে কি হবে? সাইন্ডের ক্ষেত্রে হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 32 এর অর্ধেক যাবে নেগেটিভে আর অর্ধেক যাবে পজিটিভে। তাহলে এর অর্ধেক কত হয়? 2 টু দি পাওয়ার 31 হয়। এটা যাবে মাইনাস থেকে শুরু হবে, শেষ হবে কত গিয়ে 2 টু দি পাওয়ার 32 এর অর্ধেক, তার এক কম, কারণ 0 আছে এর মধ্যে। তার মানে 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1। আমি দ্রুত যাচ্ছি একটু, এগুলো তোমার অত বেশি লাগবে না, তোমার মূলত লাগবে এই জিনিসগুলো, এইগুলো তোমার আসলে লাগবে, এইগুলো পরীক্ষা আসবে। আর এগুলো আসার সম্ভাবনা প্রায় 0 ধরে নাও, 0-র মোটামুটি কাছাকাছি। ভুল করে চলে আসতে পারে, না আসার সম্ভাবনা বেশি। আর এটার আনসাইন্ডের ক্ষেত্রে কি হবে? আনসাইন্ডের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 32 যত সংখ্যা আছে সবই যাবে পজিটিভে, মানে 0 থেকে শুরু করে এই সংখ্যা থেকে এক কম পর্যন্ত 2 টু দি পাওয়ার 32 মাইনাস 1। আশা করি বুঝতে পারছো। এখন এটার আসলে সংখ্যা কত অনেক বড় সংখ্যা, সে কারণে এভাবে দিতে পারে। আবার সংখ্যা করলে তুমি পারবা, তাই না? ক্যালকুলেটর করলে তো হচ্ছে 2 টু দি পাওয়ার 32 অনেক বড় সংখ্যা আসবে। দেখো 4294967296 অনেক বড় সংখ্যা। তো সে কারণে এটা এভাবে মনে রাখো, তুমি ক্যালকুলেটরে তো করতে পারবা। এবার আমরা ওই অন্যান্য যে ডেটা টাইপ আছে সেগুলোতে যাব। ধরো আমি এবার ওই লং নামে মনে হয় একটা আছে, আচ্ছা লং হয়ে গেছে, এখানে হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু ক্যারেক্টার দেখলাম, সাইন্ড আনসাইন্ড ইন্টিজারের মধ্যে শর্ট ইন্টিজারের সাইন্ড আনসাইন্ড দেখলাম আর লং ইন্টিজারের সাইন্ড আনসাইন্ড দেখলাম। এখন তোমাকে যদি কিছুই বলে না দেয় যে ইন্টিজার আসলে কেমন, তাহলে তুমি বোর্ড বইটাই ফলো করবে। বোর্ড বই লং ধরে করা আছে, লং ধরে বলা আছে 4 বাইট। আর মাহবুব রহমান স্যার তার বইতে বলেছে যে 2 বা 4 যে কোনো তো হতে পারে। এই যে এই চিন্তা করেই বলেছে, কারণ শর্ট লং যে কোনো কিছুই হতে পারে। তোমার এগুলো আসলে ওই কোডের মধ্যে লাগে না, এখন এমনি জ্ঞানমূলকের জন্য। তো বোর্ড বইতে যেহেতু 4 বাইটের কথা বলা আছে, তাহলে তুমি 4ই তাকাবা। আর যদি কোনোভাবে 2 বা 4 দুইটাই অপশনে দেওয়া থাকে, অথবা যদি বহুপদীতে 1 নম্বরে 2, 2 নম্বরে 4, তারপর হচ্ছে 6, এখন বলছে নিচের কোনটি সঠিক, তাহলে 1 ও 2 দেখাবা। বুঝতে পারছো? আর যদি এমন 4টা অপশন থাকে আর বলে 2, 3, 4, 5, তাহলে কোনটা দেখাবা, 2 নাকি 4? অবশ্যই 4 দেখাবা, কারণ এটা বোর্ড বইতে আছে। আশা করি বুঝতে পারছো। আর কেমনে রেঞ্জ বের করতে হবে, এখানে আসলে রেঞ্জটা দিচ্ছি না, কারণ শর্ট আর লং এর ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আলাদা আলাদা 2 রকম রেঞ্জ। তো 2 বাইটের জন্য একরকম রেঞ্জ আর 4 বাইটের জন্য একরকম সাইন্ড আনসাইন্ডের ক্ষেত্রে। আশা করি বুঝতে পারছো। এগুলো আসলে ওইভাবে লাগবে না, এমনি মনে রাখো, কেমনে বের করতে হয় মনে রাখো। এবার কি দেখবো? এবার দেখবো ফ্লোট। ফ্লোটের ক্ষেত্রে ফ্লোট কত জায়গা দখল করে? ফ্লোট দখল করে 4 বাইট। বুঝতে পারছো? ফ্লোট 4 বাইট দখল করে। এখন ফ্লোটের মতোই আরেকটা ডেটা টাইপ আছে যেটা ব্যবহার করা যায় কোডের মধ্যেও, কিন্তু আমি শিখাইনি। এটা হচ্ছে ডাবল। ডাবল বলতে আসলে ফ্লোট যতটুকু জায়গা দখল করে, মানে ফ্লোট ধরো 1.0000000 ধরো, এমন ধরো কোডের মধ্যে আসে। ডাবল আসলে কি আসবে? দশমিকের পরে দ্বিগুণ সংখ্যক ডিজিট আসবে, মানে এগুলো দ্বিগুণ হবে। এটা হচ্ছে ডাবলের কাজ। মানে ফ্লোটে দশমিকের পরে যতটুকু নিতে পারে, ডাবল তার দ্বিগুণ নিতে পারে। এটাই হচ্ছে ডাবলের কাজ। তাহলে ডাবলে কতটুকু জায়গা দখল করবে? ডাবল অবশ্যই 8 বাইট জায়গা দখল করবে। বুঝতে পারছো? মানে এটাও একটা ডেটা টাইপ, ফ্লোটের মতো একটা ডেটা টাইপ। এটা তুমি কোডের মধ্যে ব্যবহার করতে পারো, কিন্তু এটাই দশমিকের পরে ডিজিট আরো বেশি আসবে, ডাবল ডাবল চলে আসবে। 8 বাইট জায়গা দখল করে গেল। আর ডাবলেরই আরো লং ভার্সন আছে, যেটা হচ্ছে লং ডাবল, মানে ফ্লোটের ডাবল করে তারও লং, মানে লং ডাবল। এটা লং ডাবল, সেটা কতটুকু জায়গা দখল করবে? সেটা 8-এর থেকেও বেশি, সেটা হচ্ছে 10 বাইট। আমি কিন্তু বাইটে বলছি, বিট তুমি কনভার্ট করে নিতে পারবে। এটা 432, সেটা 2864, এটা 10 গুণ 8 80। তাহলে এখানে কত রকম ডেটা ধরে প্লটের মধ্যে? প্লটের মধ্যে দেখো 4 বাইট মানে 432 বিট, মানে এখানে 2 টু দি পাওয়ার 32 রকম ডেটা ধরে। ডাবলের মধ্যে কত? 2864, তার মানে এটা 2 টু দি পাওয়ার 64 এত রকম ওই ধরে, ডেটা ধরে। আর লং ডাবলের মধ্যে কি? লং ডাবলের মধ্যে 10 বাইট মানে কত? 10 গুণ 8 80 বিট, মানে 2 টু দি পাওয়ার 80 রকম ডেটা ধরে। এখন এটার রেঞ্জ মুখস্থ করা লাগবে না, মানে ফ্লোট ডাবল, লং ডাবল এগুলোর ক্ষেত্রে। কারণ কি? কারণ দেখো ক্যারেক্টার, তারপর ইন্টিজার, এগুলোকে তুমি যদি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে পূর্ণ সংখ্যা আসে। দেখো ক্যারেক্টার তো কোনো সংখ্যা না, তারপরে এটাকে তুমি সংখ্যা দিয়ে রিপ্লেস করতে পারবে, এটা পূর্ণ সংখ্যা আসে। ইন্টিজারের ক্ষেত্রেও তাই, ইন্টিজার তো নিজে একটা পূর্ণ সংখ্যাই। কিন্তু ফ্লোট, এই যে ফ্লোট, ডাবল, লং ডাবল, এগুলো সব দশমিক সংখ্যা। এগুলো সব কি? দশমিক। দশমিক ভগ্নাংশ লিখি, দশমিক ভগ্নাংশ।
মানে এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না, তুমি কিন্তু এভাবে বলে দিতে পারবা না যে ওই -128 থেকে 127 পর্যন্ত এসব জিনিস বলে দিতে পারবা না। কারণ কি, কারণ 1 থেকে 2 পর্যন্ত তো দশমিক সংখ্যা অসংখ্য আছে, বুঝতে পারছো? অসংখ্য যেহেতু আছে তাই তুমি রেঞ্জ নির্ধারণ করতে পারবা না দশমিক ভগ্নাংশগুলোর ক্ষেত্রে। আছে একরকম রেঞ্জ, যেমন বইতে তুমি দেখবা যে ফ্লোটে রেঞ্জ এমন দেওয়া যে 3.4 XE 38 টু 3.4 XE, এটা -38 আর এটা ছিল +38। এসব জিনিস আছে, এসব কিছু মনে রাখা লাগবে না, বইতে নেইও। তো সেই কারণে এগুলো কতটুকু জায়গা দখল করে সেটা মনে রাখলেই হয়ে গেল। তো ডাবল 8 বাইট জায়গা নেই, এটা ফ্লোটের ডাবল, মানে এগুলো এটাও দশমিক সংখ্যায় প্রকাশ করবে, লং ডাবলও তাই, কিন্তু এটার ওই জায়গাটার দ্বিগুণ হবে আর লং ডাবলে আরো বেশি। আশা করি বোঝা গিয়েছে। তো এগুলো মনে রাখলেই হবে। এটা হচ্ছে ডেটা টাইপ সম্পর্কিত এমসিকিউ এর জন্য। তো এবার চলো আমরা আরেকটু সামনে আগাই। আচ্ছা, তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার, তো এটা তো আমরা পড়ছিলাম তাই না? তো এটা আমরা একটু দ্রুত দেখে নিই। যখন আমরা ক্যারেক্টার ডেটা টাইপ ব্যবহার করবো তখন এর ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? %c। এটা তো আমরা আগে দেখছিলাম, এখন এমনি আরেকবার দেখছি। যখন আমরা ক্যারেক্টারের মধ্যে ক্যারেক্টার লেখার পরে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলের নাম লিখবো, ভেরিয়েবলের নামের মধ্যে আমরা যখন থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটা মানে একটা লিমিট দিয়ে দেবো, বা মানে এটা তো স্ট্রিং বানানো, বুঝতে পারছো? আমি আর এখানে বলছি না, এটা হচ্ছে %string। তো যখন আমরা int ব্যবহার করব তখন কি %d, অথবা একটু লিখে নাও এটা %i ও হয়, কিন্তু আমরা ব্যবহার করি না এটা, বুঝতে পারছো? %i ও দেওয়া যায় কিন্তু আমরা এটা ব্যবহার করি না। যদি কখনো চলে আসে মানে %dt কিছুই নাই, কিন্তু প্রশ্নে বলেছে ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি, এটা %i ও হবে, কিন্তু আমরা ব্যবহার করি না এটা। যদি আমি ফ্লোটের কথা বলি তাহলে কি ছিল? %f ছিল। যেটা এক্সট্রা করে মনে রাখতে হবে সেটা হচ্ছে ডাবল। ডাবল মানে কি? ফ্লোটের দ্বিগুণ। এটা ফ্লোটের দ্বিগুণ দিয়ে df দেওয়া ভালো ছিল, ডাবল অফ ফ্লোট, কিন্তু এটা দিয়েছে lf মানে লং ফ্লোট। ফ্লোটের দ্বিগুণ মানে তো লম্বা একটা ফ্লোট, তাই না? তো এটা হচ্ছে lf, এটা বুঝে লং ফ্লোট, বুঝতে পারছো? মানে ডাবল ডেটা টাইপটা আসলে বোর্ড বইতেও আছে, আমি শিখাইনি তাই। মানে তুমি চাইলে, তুমি যেমনি ফ্লোট a সমান 18.19 লিখছিলে, তুমি চাইলে এটাও লিখতে পারতে, ডাবল a ইকুয়ালস টু 18.19। পার্থক্য কি? ডাবল আসলে ফ্লোটের থেকে দ্বিগুণ পরিমাণ ডিজিট নিতে পারে, মানে মেমোরি ওর ডাবল, তাছাড়া আর কিছু না। মানে ফ্লোটের মতোই জিনিসটা, দশমিক ভগ্নাংশই হবে, কোনো সমস্যা নেই। ফরম্যাট স্পেসিফায়ার গেল। তো এটা আসতে পারে যে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, ইন্টিজারের কি হবে, ক্যারেক্টারের কি হবে, স্ট্রিং এর কি হবে, বা তোমার এইভাবে প্রশ্নে কোনো একটা কোড দিয়ে বলতে পারে যে এটার আসলে ফরম্যাট স্পেসিফায়ার কি হবে। তো যেমনি হোক পেরে যাবা না। তো এবার আমরা আরেকটু সামনে আগাই। আচ্ছা, তো এবার আমরা ভ্যারিয়েবল নিয়ে একটু দেখতে পারি। ভ্যারিয়েবলের কিছু প্রকারভেদ আছে, সেটা আমরা দেখে নিতে পারি। দেখো, ভ্যারিয়েবল দুই রকমের। ভ্যারিয়েবল একটা হচ্ছে লোকাল, একটা হচ্ছে গ্লোবাল। দেখো, লোকাল মানে কি বলতো? লোকাল মানে স্থানীয়, আর গ্লোবাল মানে কিন্তু বৈশ্বিক। এখন এটার দুইটার পার্থক্য কি? লোকাল হচ্ছে কোনো একটা ফাংশনের ভিতরে থাকবে, ফাংশনের ভিতরে, ফাংশনের ভিতরে। আর গ্লোবাল মানে কি? গ্লোবাল মানে ফাংশনের বাইরে, ফাংশনের বাইরে। এখন জিনিস আসলে কেমন দেখো, আমাদের যে কোডটা, কোড কেমন করে লিখতাম আমরা বলো তো? আমরা কোড লিখতাম এইভাবে না, এই যে ইনক্লুড std, ধরো আমি stdio নিচ্ছি, অন্য কিছু নিলাম না, stdio.h, তারপরে দিয়ে দিতাম যে int মেইন ফাংশন শুরু করতাম, শুরু করে এর মধ্যে কোড লিখতাম। এখন এর মধ্যে আমার যে ভ্যারিয়েবল নিলাম, ধরো আমি একটা ভ্যারিয়েবল নিলাম এখানে, ধরো আমি নিলাম যে ক্যারেক্টার, ধরো কোন একটা ক্যারেক্টার ওই চলকের নাম দিলাম, ধরো সেটা লিখলাম a, সেটার নাম আমি দিলাম হচ্ছে r, মানে আরটাকে আমি এর মধ্যে রাখলাম ক্যারেক্টার ওই ডেটা টাইপের মধ্যে। এখন এই যে আমি একটা ভ্যারিয়েবল নিলাম না, এটা তো একটা ভ্যারিয়েবল, তাই না? একটা ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, আবার ইনিশিয়ালাইজেশনও করলাম, মানে আমি ঘোষণাও করলাম, আবার সেটার মধ্যে মানও রাখলাম। এ কিন্তু একটা ভ্যারিয়েবল, মানে এই ভ্যারিয়েবল কিন্তু মেইন ফাংশনের মধ্যে আছে। দেখো, মেইন ফাংশনের মধ্যে এই ভ্যারিয়েবল আছে, মানে একটা ফাংশনের ভিতরে আছে, তখন এই ভ্যারিয়েবলটা হবে লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, শেষে রিটার্ন 0 আছে, ওইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তাও আমি লিখে দিচ্ছি রিটার্ন 0। তো দেখো, এই যে এ নামক ভ্যারিয়েবলটা, এটা কিন্তু মেইন ফাংশনের ভিতরে আছে। মানে ফাংশনের ভিতরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। যদি ফাংশনের বাইরে কোনো একটা চলক আমি নিতাম,
ফাংশনের বাইরে ধরো আমি এখানে একটা চলক নিতাম, ধরো এখানে একটা চলক নিলাম ফ্লোট নাম্বার ইকুয়ালস টু ধরো 18.19। এটা যদি আমি ফাংশনের বাইরে নিতাম, বাইরে নিয়ে আমাদের কোনো কাজ কাম নেই ইন্টারে, মানে এমনি জ্ঞান দেওয়া আছে যে বাইরে যদি নিতাম তাহলে এটা হতো গ্লোবাল ভেরিয়েবল। বুঝতে পারছো? লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য খুবই সহজ। লোকাল কোনো না কোনো ফাংশনের ভিতরে থাকে, এখন মেইন ফাংশনের ভিতরেই থাকবে এমন না। তুমি একটা জিনিস জানবা যে ফাংশন চাইলে নিজের তৈরি করে নেওয়া যায়। আমি কিন্তু দেখাইছিলাম ফাংশন দুই রকম, একটা হচ্ছে ইউজার ফাংশন, একটা কি জানো মানে রেডিমেড যে ফাংশনটা থাকে সেটা, মানে কি জানো একটা নিজের মতো তৈরি করে নেওয়া যায়, আর কিছু কিছু ফাংশন অলরেডি ওর মধ্যে থাকে। কারণ ইউজার ফাংশন মানে কি তুমি যেটা তৈরি করতে পারো সেটা আসলে এইভাবে লেখে, ভয়েড লিখে ফাংশনের নাম লিখে, ধরো আমি যে কোনো একটা ফাংশনের নাম লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো একটা ইনপুট দেয়, অথবা না দিলেও সমস্যা নেই, মানে মেইনের মতোই। মেইনে গেছিল আইএনটি মেইন এইভাবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর তুমি যদি এখানে নিজের মতো ফাংশন তৈরি করতে, ধরো এগুলো আমি পরের পরের অংশে রেখে দিচ্ছি, মানে এগুলো আমি এ পাশে রেখে দিলাম। আর এখানে ধরো আমি একটা ফাংশন তৈরি করব, তো ফাংশন তৈরি করতে হলে কি করবো, ভয়েড ধরো কোনো একটা ফাংশন, আমি ধরো আমার নামে ফাংশন লিখলাম রূপম ফাংশনের মধ্যে ধরো কোনো ইনপুট দিলাম না, না দিলেও সমস্যা নেই, মেইনের মধ্যে তো কোনো ইনপুট নেই, তুমি ইনপুট না দিলেও সমস্যা নেই। তো এই যে এখানে আমি কোনো একটা ফাংশন তৈরি করলাম, এই যে ফাংশন তৈরি করলাম এর মধ্যে যদি আমি কোনো একটা ভেরিয়েবল নিয়ে ধরো আমি লিখলাম আইএনটি এ ইকুয়ালস টু 18, এই যে ভেরিয়েবলটা এটাও তো একটা ফাংশনের মধ্যে নিলাম, তাই না? এটা হচ্ছে আমার তৈরি করা ফাংশন। এখন আমরা ফাংশন তৈরি করে শিখবো, সমস্যা নেই। আপাতত এমনি মনে রাখো, আমরা যে ফাংশন তৈরি করলাম সেই ফাংশনের মধ্যেও যদি একটা ভেরিয়েবল থাকে তাও তো সেই ফাংশনের ভিতরে থাকছে, কোনো না কোনো ফাংশনের ভিতরেই, তো তাহলে সেটা লোকাল ভেরিয়েবলই হবে। আর একদম কোনো ফাংশনের মধ্যে না, একদম তুমি ইনক্লুড stdio.h লেখার পরে তুমি যেই চলকটা তুমি নিবা, যেই ভেরিয়েবলটা নিবা সেটা হবে গ্লোবাল ভেরিয়েবল। মানে এই দুটো আসলে নেওয়ার উদ্দেশ্য কি, লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের এই পার্থক্য তো দেখলাম, মানে অবস্থানগত পার্থক্য। এখন কাজের পার্থক্য কি, লোকাল ভেরিয়েবল যে ভেরিয়েবলগুলো সেগুলো যে ফাংশনের ভিতর আছে সেই ফাংশনের বাইরে সেগুলো ব্যবহার করা যায় না। আমি যদি দেখাই, এগুলো ওই ফাংশনের বাইরে ইউজ হবে না। আর গ্লোবাল ভেরিয়েবল কি, এটা তো একদম বৈশ্বিক, তাই না? এটা সব জায়গায় ইউজ হবে, সব জায়গায় ইউজ করা যাবে। মানে আমি যে রূপম নামে একটা ফাংশন তৈরি করলাম, এই ফাংশনের মধ্যে তো আমি এই এ নামক আছে, এ না লিখে আমি এটা অন্য কিছু লিখি, এখানেও যেহেতু এ লিখে ফেলেছি, এ না লিখে আমি ধরো লিখছি ওই ধরো বি। এই যে বি নামক যে ভেরিয়েবলটা, এটা কিন্তু আমি রূপম নামক ফাংশনে তৈরি করেছি। এটা চাইলে কিন্তু আমি এই ফাংশনের মধ্যে ব্যবহার করতে পারবো না, কারণ কি এটা আমি এই ফাংশনের মধ্যে তৈরি করেছি। আর এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ওই ফাংশনের মধ্যেই ব্যবহার করা যাবে। তুমি যদি এখানে বি নিয়ে কাজ করো তাহলে দেখাবে যে বি কি কোড জানে না, মানে বি আসলে কোথা থেকে এসেছে কোড জানে না, কারণ তুমি বি তৈরি করেছো রূপমের মধ্যে, তুমি সেটা ব্যবহার করতে চাচ্ছো মেইনের মধ্যে অথবা বাইরে, হবে না। শুধুমাত্র এই ফাংশনের মধ্যেই তুমি এটা ব্যবহার করতে পারবে, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবলের বৈশিষ্ট্য। গ্লোবাল কোনো ফাংশনের মধ্যেই নেই, তাহলে গ্লোবাল তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। মানে এই যে নাম নামক ফাংশনটা, এটা তুমি চাইলে এখানে ব্যবহার করতেই পারতে, তুমি চাইলে এখানে ব্যবহার করতে পারতে, তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটা পার্থক্য। লোকাল ভেরিয়েবল কোনো না কোনো একটা ফাংশনের ভিতর থাকবে, হয় সে মেইন ফাংশন অথবা তোমার বানানো কোনো একটা ফাংশন এর মধ্যে থাকবে। গ্লোবাল ভেরিয়েবল কোনো ফাংশনের মধ্যে না, একদম শুরুতে, মানে যে কোনো রকম ফাংশনের বাইরে থাকবে, মানে ফাংশনের বাইরে মুক্ত আকারে থাকবে। লোকাল ভেরিয়েবলটা যে ফাংশনের মধ্যে আছে শুধুমাত্র সেই ফাংশনের মধ্যে ব্যবহার করা যাবে, আর গ্লোবাল ভেরিয়েবল যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, ওটা তো কোনো ফাংশনের অধীনে না, ওটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা। এটুকু জানলেই হবে, এটার অত উদাহরণ নেই, কিছুই নেই, শুধু দেখে বুঝবা না যে কোনো একটা, এই যে আমি উদাহরণ আকারে দেখালাম, উদ্দীপকে ধরো দিয়ে দিল, এই উদ্দীপকটা ধরো দিল, বলে যে নাম ভেরিয়েবলটা কেমন ভেরিয়েবল, লোকাল না গ্লোবাল, তুমি পারবা। খ নাম্বারেও আসতে পারে লোকাল ও গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য কি, তা তুমি লিখতে পারো, দুইটা পার্থক্যই দেখালেই হয়ে যাবে। এগুলো বাংলা ব্যাখ্যা করে দিবা অথবা ঘর কেটে দিতে পারো। লোকাল থাকে হচ্ছে কোনো একটা ফাংশনের মধ্যে, আর গ্লোবাল কোনো ফাংশনের ভিতরে থাকে না, একদম বাইরে থাকে। লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ওই ফাংশনের ভিতরে ব্যবহার করা যায়, আর গ্লোবাল ভেরিয়েবল যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। আশা করি বোঝা গিয়েছে, চলো সামনে আগাই। এবার আমরা একটা জিনিস দেখে নিতে পারি, যেটা হচ্ছে প্রোগ্রামিং এর ধাপ।
প্রোগ্রামিং এর ধাপ মানে মূলত হচ্ছে এটা অ্যালগরিদম বোঝাচ্ছে না, মানে একটা প্রোগ্রামিং করব আমি কি কি জিনিস মাথায় রাখতে হবে সেটা বোঝাই। প্রোগ্রামিং এর ধাপ বলতে অনেকে অ্যালগরিদম মনে করে, অ্যালগরিদমেও যেহেতু ধাপ দিয়ে কাজ করে, 1 নম্বর ধাপে এটা, 2 নম্বর ধাপে এটা, এটা না। প্রোগ্রামিং আমি করার জন্য কি কি জিনিস আমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ধাপ। কারণ এটা আমি এখানে লিখে দেব না, এটা বইয়ে আছে, দেখবা এটা আছে কত পেজ আমি একটু দেখি। এটা 423 পেজের আশেপাশে আছে, এটা আছে মাহবুবুর রহমান স্যারের বইতে। মাহবুবুর রহমান স্যারের বইতে 423 পেজের আশেপাশে আছে, দেখবে এখানে দিয়ে আছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। এখানে সমস্যা নির্দিষ্টকরণ, আমি একটা লিখে দিই, সমস্যা নির্দিষ্টকরণ, তারপরে সমস্যা বিশ্লেষণ, তারপরে সমস্যা পরিকল্পনা, এমন পরপর কিছু ধাপ দেওয়া আছে, এগুলো একদম পরপর মুখস্থ করতে হবে। মানে এমসিকিউতে আসে যে সমস্যা বিশ্লেষণের পরের ধাপ কি, সমস্যা পরিকল্পনা, তবে আসে সমস্যা পরিকল্পনার আগের ধাপ কি, সেটা হচ্ছে সমস্যা বিশ্লেষণ। আচ্ছা, প্রোগ্রাম পরিকল্পনা এটা আসলে সে যাই হলো, মানে তুমি বইতে দেখে নিবে এটা। তো প্রোগ্রাম তৈরির ধাপ খুবই গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ আছে। তোমাকে একটা ধাপ বলে দেবে এর আগের ধাপ কি, নাহলে এর পরের ধাপ কি, অথবা বলবে প্রোগ্রাম তৈরির পঞ্চম ধাপটি কি, সেসব বলে দেবে। সেগুলো তুমি মাহবুবুর রহমান স্যারের বই থেকে পড়ে নাও, তাহলে হয়ে যাবে। তো চলো আমরা সামনে গাই। এবার যা পড়বো মোটামুটি রিডিং পার্টি, এগুলো এটাও মোটামুটি রিডিং পার্টি ছিল। আরেকটা জিনিস তোমার মনে আছে, ট্রান্সলেটর, একদম প্রথম যে ক্লাসটা ছিল সেই ক্লাসে কিন্তু আছে, আমি অত বেশি কিছু বলবো না। সেটা যা বলবো সেটা হচ্ছে তোমার যে মেশিন কোডটা আছে, মেশিন কোড, মেশিন কোড মানে কি 0 আর 1 দিয়ে যে কোডটা তৈরি হয়, মেশিন কোডটাকে অবজেক্ট কোডও বলা হয়। অবজেক্ট কোড অথবা মেশিন কোড আর অবজেক্ট কোড, এই দুটো জানলে হবে। তো এই যে এটার জন্য কিন্তু কোনো ট্রান্সলেটরের কোনো দরকার নেই, নো ট্রান্সলেটর। কারণ কি, এটা তো কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কারণ এটা তো 0 আর 1 দিয়ে লেখা হয়। এটার জন্য কোনো ট্রান্সলেটর বা অনুবাদকের দরকার নেই। এগুলো একদম প্রথম ভিডিওতে বলছিলাম, সে কারণে অত বেশি বলবো না। এরপরে যে প্রথম প্রজন্মের যেই নাকি যে অ্যাসেম্বলি কোডটা ছিল, খুব সম্ভবত এটা হচ্ছে প্রথম প্রজন্মের ফার্স্ট জেনারেশন, এটা হচ্ছে 1GL, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা প্রথম ভিডিওতে বলছিলাম বলে অত বেশি বলছি না। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের ভিতর ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তাই তো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমি একটু লিখে দিই, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি কোড বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যাই বলি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলি। এটা মেশিন ল্যাঙ্গুয়েজ বা অবজেক্ট ল্যাঙ্গুয়েজ বা কোড বলতে পারো, মানে একটা ল্যাঙ্গুয়েজ থেকে যে কোড লেখা হয় সেটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের কোড, তো এটা ব্যাপার না। তো মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখছি বা অ্যাসেম্বলি কোড যা ইচ্ছা। অ্যাসেম্বলি কোড থেকে মেশিন কোডে যাওয়ার জন্য একটা ট্রান্সলেটর কিন্তু দরকার হতো, কারণ এটা তো আর সরাসরি 0 আর 1 না, এটা থেকে যাওয়ার জন্য ট্রান্সলেটর বা অনুবাদক দরকার হতো। সেটার নাম কি ছিল, অ্যাসেম্বলার। আর এটা ছিল সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, মানে 2GL, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তারপর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে কি ছিল, মোটামুটি ছিল হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ ছিল, আরো কি কি যেন ছিল, বই থেকে একটু দেখে নিতে হবে। প্রথম প্রজন্মের ভাষা কি, দ্বিতীয় প্রজন্মের ভাষা কি, তৃতীয় প্রজন্মের ভাষা কি। মোটামুটি সি জানলেই আপাতত চলছে, মানে এই ভিডিওর জন্য তুমি একটু বই থেকে দেখে নিবা তৃতীয় কি চতুর্থ কি, 4GL, এগুলো একটু দেখে নিবা তাহলে ভালো হবে। তো তৃতীয় চতুর্থ বা পঞ্চম যাই হোক, তখন কিন্তু এই সব কিছুকেই কিন্তু, বা পঞ্চম যদি আমি বলি 5GL, এই সব কিছুর জন্য, মানে এই সব কিছু থেকে মেশিন কোডে যাওয়ার জন্য আমার 2 রকম ট্রান্সলেটর ছিল, একটা ছিল হচ্ছে কম্পাইলার আর একটা ছিল ইন্টারপ্রেটার। আশা করি মনে আছে এগুলো। তো কম্পাইলারের কাজ কি ছিল, পুরো কোডটা সে পড়ে দেখবে তারপর রান করবে, আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে রান করবে। এখন কম্পাইলার যেহেতু পুরো কোড পড়ে দেখে, তাই যত রকম ভুল আছে সব ভুলই দেখিয়ে দেবে। যদি কোডের মধ্যে তোমার কোনো ভুল থাকে, ধরো এখানে একটা ভুল, এখানে একটা ভুল, এখানে ভুল, এখানে ভুল, সব তোমার দেখিয়ে দিল। তোমার কম্পাইলার বলে দেয় যে এই জিনিস ভুল আছে। আর ইন্টারপ্রেটারে কি হয়, ইন্টারপ্রেটারে এক লাইন করে রান হয়, তারপর আবার পরের লাইন যায়, আবার এক লাইন করে রান হয়, পরের লাইন যায়। এভাবে করতে করতে ভুল ধরা কিন্তু সহজ হয়। কারণ কি, কারণ ইন্টারপ্রেটার তো লাইন বাই লাইন করছে, কারণ এখন লাইন বাই লাইন করতে করতে যেখানে ভুল আছে সেটা তোমাকে আগে বলে দেবে। মানে কম্পাইলার কি করে, পুরো সব ভুল ধরার পরে তোমার কাছে একবারে সব কয়টা ভুল পেশ করেছে যে স্যার আপনার কাছে এই ভুল আছে, মানে একদম যত রকম ভুল আছে সব ভুল তোমার কাছে দিয়ে বলছে এই যে এই ভুল। আর ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে তাই একটা করে ভুল ধরবে আর তোমার কাছে দেবে, তুমি সেটা ঠিক করবা, তারপর আবার একটা ভুল ধরবে তোমার কাছে দেবে। মানে কম্পাইলারে কিন্তু ভুল সংশোধন করা কঠিন, আর ইন্টারপ্রেটারে ভুল সংশোধন করা সহজ। আমি যদি লিখি যে ভুল সংশোধন করা কঠিন, বা আমি আগের ক্লাসে বলছিলাম তো লিখছি না, ভুল সংশোধন কঠিন কম্পাইলারে, আর ইন্টারপ্রেটারে ভুল সংশোধন করা সহজ। আরেকটা জিনিস,
কম্পাইলারে রান করতে টাইম কম লাগে কারণ কি পুরো কোড পড়ে ফেলে তারপর রান করে। তো আর ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে পড়ে রান করে, আবার পড়ে রান করে, আবার পড়ে রান করে, আবার পড়ে রান করে। তো ইন্টারপ্রেটারে একটু টাইম বেশি লাগার কথা না, যেহেতু ওই বারবার পড়ছে আর বারবার রান করছে, আর এখানে একবার সব পড়ে ফেলে একবারে রান করে ফেলছে, যে কারণে এখানে টাইম কম কম্পাইলারে, আর ইন্টারপ্রেটার রান করার জন্য টাইম লাগে বেশি। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো মোটামুটি জানলে হচ্ছে, তাহলে আমরা 3 রকম পার্থক্য পেলাম। যেটা কম্পাইলার হচ্ছে পুরো কোড পড়ে তারপর রান করে, ইন্টারপ্রেটার এক লাইন করে রান করে। কম্পাইলারে ভুল ধরা কঠিন কারণ সব ভুল একবারে দেয়, আর ইন্টারপ্রেটারে ভুল ধরা সহজ কারণ একটা একটা করে ভুল দেয়। আর কম্পাইলার যেহেতু পুরো কোডটা পড়ে তারপর রান করে, তাই টাইম কম লাগে রান করতে, আর ইন্টারপ্রেটার সাথে এক লাইন করে পড়ে তারপরে রান করে, আবার পড়ে আবার রান করে, তাই টাইম একটু বেশি লাগে। তো 3টা পার্থক্য দিলে তোমার এমসিকিউ কভার, খ নাম্বারও কভার, ক নাম্বারও কভার। ক নাম্বারে বলতে পারে কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, এগুলো হয়ে যাবে। কম্পাইলার হচ্ছে ওই যেই অনুবাদক প্রোগ্রামটি, এগুলো কিন্তু একটা প্রোগ্রাম, বুঝতে পারছো? এগুলো কিন্তু প্রোগ্রাম, মানে এগুলো কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, এগুলোর কাজ হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, এগুলো কিন্তু প্রোগ্রাম। তো যেই অনুবাদক প্রোগ্রাম ওই কোনো একটি ল্যাঙ্গুয়েজকে, কোনো একটি কোড পুরোটুকু পড়ে নিয়ে তারপরে মেশিন কোডে রূপান্তরিত করে, মানে বইতে আছে সংখ্যা, সমস্যা নেই, আমি এমনি চেষ্টা করছি বানানোর। যেই অনুবাদক প্রোগ্রাম পুরো কোড পড়ে তারপর সেটিকে মেশিন কোডে রূপান্তর করে, সেটা হচ্ছে কম্পাইলার। আর যেই অনুবাদক প্রোগ্রাম এক এক করে লাইন পড়ে এবং একটি করে লাইন মেশিন কোডে রূপান্তর করতে থাকে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। আর যদি খ নম্বরে ওই পার্থক্য দিতে বলে তাও পেরে যাবে না। তো এইটা মোটামুটি এগুলোই। আর থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলো, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলো, এগুলো একটু বই থেকে পড়ে নিতে হবে। আর ফিফথ জেনারেশন যে ল্যাঙ্গুয়েজগুলো, সে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে কিছু জিনিস আছে, আমরা যেমন ষষ্ঠ অধ্যায়ে এসকিউএল শিখবো, সেটা ফোর্থ জেনারেশনে আছে, মনে রাখতে পারো। আর ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা আসলে আমাদেরই ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছি, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ, আওয়ার ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো মানব ল্যাঙ্গুয়েজ, এগুলো হিউম্যান ল্যাঙ্গুয়েজ বলা যায়, অথবা আমাদের ল্যাঙ্গুয়েজ। মানে ফিফথ জেনারেশনটা আসলে আমাদের ল্যাঙ্গুয়েজই বোঝাচ্ছে। ফোর্থ জেনারেশন পর্যন্ত কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, আর ফিফথ জেনারেশন আমাদেরই ল্যাঙ্গুয়েজ। তো ফিফথ জেনারেশনের ধারণাটা কি, যে কম্পিউটার আমাদের ভাষায় বুঝতে পারবে। মানে এখন আমাদের কোডিং করার জন্য যেই ওই মানে বিভিন্ন জিনিস লেখা লাগছে, মানে সি ল্যাঙ্গুয়েজ যেমন ধরে লেখা লাগছে, পাইথন লেখা লাগছে, মেলা কিছু লেখা লাগছে না। আর ফিফথ জেনারেশনে গিয়ে, ফিফথ না সিক্সথ আমার মনে নেই, এটা আমি আসলে দিচ্ছি না, এটা বই থেকে পড়ে নিবা, যে পঞ্চম নাকি ষষ্ঠ আমার মনে নেই, চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ এগুলো আমার অত মুখস্থ নেই, তাই আমি আর দিচ্ছি না এটা। মানে একদম লেটেস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি। তো একসময় কম্পিউটার এত অ্যাডভান্সড হবে যে আমরা মুখ দিয়ে একটু উচ্চারণ করবো যে কম্পিউটার আমার জন্য এই কাজ করে দাও, তাই করে দেবে। এখনই তো করছে, দেখো চ্যাট জিপিটি করে দিচ্ছে, বিভিন্ন এআই করে দিচ্ছে, আমরা যা বলছি সেটা অনুযায়ী করে দিচ্ছে না, সে কারণে ওইটা ওই ধারণা। আর 1GL 2GL 3GL এগুলো আশা করি বুঝতে পারছো, বই থেকে একটু পড়ে নিতে হবে, কোন জেনারেশনে কোন ল্যাঙ্গুয়েজটা আছে এটা জানলে হয়ে যাবে। তোমার প্রশ্নে বলবে যে সি ল্যাঙ্গুয়েজ কোন প্রজন্মের ভাষা, তুমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অপশনে থাকবে, তোমার লিখতে হবে কততম। তো এগুলো বইতে আছে, তুমি একটু দেখে নিবা। এ দেখো 400, ওই মাহবুবুর রহমান স্যারের বইয়ের 417, 418, মানে 415 থেকে 25-এর মধ্যে এই জিনিসগুলো আছে, কোন প্রজন্মের ভাষা কোনগুলো, এগুলো মুখস্থ করতে হবে, তাহলে এমসিকিউ পারবা। তো চলো আমরা সামনে গাই। আচ্ছা, তো এবার আমরা যে জিনিস নিয়ে পড়বো সেটা হচ্ছে মেমোরি। এটা জ্ঞানমূলক, অনুধাবনমূলক আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো মেমোরি কি জিনিস, আমরা বিভিন্ন ডেটা কম্পিউটার যে জায়গায় রাখি সেটাই মেমোরি। তো মেমোরি জিনিসটা আমরা খুব ভালো মতোই চিনি। মেমোরি কিছু কনভার্সন শিখতে হবে। মেমোরি সাধারণত আমরা বিটে বিটে হিসাব করি। এখন 8 বিটে হচ্ছে 1 বাইট, সেটাও আমরা জানি। 8 বিট সমান হচ্ছে 1 বাইট, এটাও আমরা জানি। এখন একটা জিনিস হিসাব করো তো, 1 কিলোবাইট সমান কত হবে? মানে আমি যদি ওই কনভার্সনটা দেখাই মেমোরির, তাহলে 1 বাইট তার সাথে যদি আমি 1024 দিয়ে গুণ করি, সাধারণত 1000 কিলো হয়, কিন্তু যেহেতু এটা 1024-এর কাছাকাছি, সে কারণে এটা হচ্ছে 1024 বাইট হয়ে গেল, তাহলে সেটা হয়ে যায় 1 কিলোবাইট। এটাকে আসলে বড় হাতের বি দিয়ে প্রকাশ করা হয়, বাইট এইভাবে 1 কিলোবাইট। যদি আমি তার সাথে আরো 1024 দিয়ে গুণ করি, তাহলে এটা হয়ে যায় 1 মেগাবাইট বা 1 এমবি। বুঝতে পারছো? আমি শুধু বি লিখি, প্রথমটা বাইট রাখি, তার সাথে যদি আরো 1024 দিয়ে গুণ করো,
তাহলে হয়ে যায় 1 টেরাবাইট। এগুলো হচ্ছে মেমোরি। এগুলা ইন্টারনেটের ক্ষেত্রে তো এগুলো ব্যবহার করা হয়, তাই না? আর মেমোরির ক্ষেত্রেও তো একই রকম জিনিসই। আর যদি তুমি বিট হিসাব করতে তাও একই জিনিস। এক বিটকে তুমি যদি 1024 দিয়ে গুণ করো তাহলে এটা হয় 1 KB। এটা কিন্তু ছোট হাতের বি দিয়ে কিন্তু বিট বোঝায়, আর বড় হাতের বি দিয়ে বাইট বোঝায়। তুমি যদি আরো 1024 দিয়ে গুণ করো তাহলে এটা হয়ে যাবে, সরি আমি উল্টো জিনিস লিখে ফেলেছি। একটি বিট যদি 1000 দিয়ে 24 দিয়ে গুণ করো তাহলে 1 MB হয়, তার সাথে 1024 দিয়ে গুণ করলে 1 KB হয়, আর তার সাথে আরো 1024 দিয়ে গুণ করলে 1 বাইট হয়। আমি একটু উল্টো লিখে ফেলেছি, সরি। একটি বি তো সবচেয়ে বড়, তাই না? মানে একটি বি সমান 1024 MB। 1024 1 MB মানে হচ্ছে 1024 KB, আর 1 KB মানে হচ্ছে 1024 B। বাইটের ক্ষেত্রে বাইট আর বিটের ক্ষেত্রে বিট। মানে এটা এমন যে 1 টেরাবাইট এটা ইকুয়ালস হবে 1024 MB। মানে তুমি যদি 1024 দিয়ে গুণ করো তাহলে তুমি এমবি তে পেয়ে যাবে। আর যদি তুমি আরো 1024 দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে কিলোবাইটে। আর যদি আরো 1024 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবে কিলোবিটে। আর আরো 1024 দিয়ে যদি গুণ করো তাহলে পেয়ে যাবে বিটে। আশা করি বুঝতে পারছো। তো এত কিছু না বুঝলেও হয়তো এটা তোমার একটু এক্সট্রা হয়ে গেল যে 1024 বিট ইকুয়ালস টু 1 কিলোবিট, আর 1024 বাইট ইকুয়ালস টু 1 কিলো বাইট। এটা হলো এটুকু মনে রাখলে হচ্ছে, বইতে এটুকুই দেওয়া আছে, আমি একটু বেশি দেখিয়ে ফেললাম। মানে 1 কিলোবিটের সাথে তুমি যদি 1000 দিয়ে গুণ করতে তাহলে তুমি বিটে চলে আসতে। মানে এই যে আমি আরেকবারও দেখাই, এটা তোমার ধরো টেরাবিট আছে, এটাকে তুমি যদি 1024 দিয়ে গুণ করো, দেখিয়ে দিই, 1024 দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে কি মেগাবিট। আরো যদি 1024 দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে কিলোবিট। আরো 1000 দিয়ে 24 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে বিট। বাইটের ক্ষেত্রে এটা সত্য, যদি তোমার কাছে বাইটে থাকে তাহলে তুমি বাইট হিসাব করবা, আর বাইট থেকে বিটে তো যেতে পারে, তাই না? যে কোনো জায়গায় তুমি যদি 8 দিয়ে গুণ করে দাও বাইটের সাথে তাহলে তুমি বিট পেয়ে যাবা। তাহলে এটা আমি বড় হাতের দিয়ে বাইট বুঝাই। তার মানে বাইটের ক্ষেত্রে হিসাব একই। এখন বাইট থেকে তোমার যদি বিটে যেতে হয় তাহলে 8 দিয়ে গুণ করবা, 8 দিয়ে গুণ করবা, শেষ। তার মানে কি 1 কিলো বিট মানে কত? এর সাথে 1024 দিয়ে গুণ করে দেওয়া হয় তত বিট। মানে কিলো থেকে নর্মাল বিটে যাওয়ার জন্য 1024 গুণ করতে হয়। আমি বলতাম যে 1 টেরা বিট সমান কত বিট, এটা কত হতে 1 টেরাবাইটের সাথে তুমি একবার 1024 গুণ করলে তুমি পেয়ে যাবা মেগাতে। আর 1024 দিয়ে যদি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা কিসে বলো তো, কিলোতে পাবা। আর 1024 দিয়ে যদি গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে নর্মাল বিটে। যদি এই ধরনের প্রশ্ন করতাম যে 1 টেরা বিট সমান কত কিলো বাইট, বিট থেকে বাইটের ব্যাপার আছে কিন্তু, তার মানে 1 টেরা বিট এটার সাথে তুমি যদি 1024 গুণ করতে তাহলে তুমি কি পেতে? তাহলে তুমি পেতে হচ্ছে, তুমি টেরাবিট থেকে তখন তুমি চলে যেতে হচ্ছে কিসে বলো তো, টেরাবিট থেকে তুমি চলে যেতে মেগাবিটে। আরও যদি তুমি 1024 দিয়ে গুণ করতে তাহলে তুমি চলে যেতে মেগা থেকে কিলোতে যেতে, মানে কিলোবিটে যেতে। কিন্তু তোমার তো লাগবে বাইট। বিট থেকে বাইটে যাওয়ার নিয়ম কি? 8 বিটে 1 বাইট হয়। তাহলে বিট থেকে বাইটে যদি, বাইট থেকে যদি বিটে আসতে তখন তোমার 8 দিয়ে গুণ করতে হতো, আর বিট থেকে বাইটে যেতে হলে 8 দিয়ে ভাগ। তুমি তো বুঝতে পারছো যে 1 বাইট ইকুয়ালস টু হচ্ছে 8 বিট। তাহলে এই 8টাকে পাশে নিয়ে যাও, তাহলে 1 বিট সমান হচ্ছে 1/8 বাইট। মানে এটার সাথে তুমি যদি ভাগ 8 করে দিতে তাহলে তুমি বাইটে চলে যেতে। তার মানে কিলো বিট ছিল, এটা হয়ে যেত কিলো বাইট। বুঝতে পারছো? তো এগুলো না বুঝলেও হবে, এগুলো আসলে এই অধ্যায়ের জিনিস না, এগুলো আসলে দ্বিতীয় অধ্যায়ের জিনিস। আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো মেমোরি নিয়ে আপাতত যেগুলো জানলে এগুলো যদি বুঝতেও না পারো তো সমস্যা নেই, পঞ্চম অধ্যায়ে কোনো সমস্যা হবে না এটা নিয়ে। এটা আমি ভালো মতো বোঝাতে পারলাম না আর কি। তো মেমোরি নিয়ে মূলত আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে মেমোরি আসলে কেমন কেমন হয়, মেমোরি কি কি, মানে কয় প্রকার, কি কি এগুলো। মেমোরি 2 রকম, একটা হচ্ছে অস্থায়ী মেমোরি, অস্থায়ীকে ইংলিশে বলা হয় ভোলাটাইল, ভোলাটাইল মেমোরি। আর 2 নম্বরে হচ্ছে ওই স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরির ইংলিশ হচ্ছে নন ভোলাটাইল। ইংলিশ নাম একটু গুলিয়ে যেতে পারে কারণ ননটা অস্থায়ীর সাথে থাকা বেশি মানায়। তো অস্থায়ী মানে হচ্ছে ভোলাটাইল, আর স্থায়ী মানে হচ্ছে নন ভোলাটাইল। এটা একটু মনে রাখবা। অস্থায়ী
আসলে কেমন? অস্থায়ী মানে হচ্ছে ধরো তুমি কম্পিউটারে বিভিন্ন কাজ কাম করলে, কম্পিউটারের মেইন মেমোরি হচ্ছে তার র্যাম, বুঝতে পারছো? র্যামটা হচ্ছে মেইন মেমোরি, কিন্তু র্যামটা অস্থায়ী। কেন? কারণ তুমি যখন কম্পিউটারটা বন্ধ করে দিবা তখন র্যাম থেকে যা ছিল সব বেরিয়ে যায়, মানে সব ডিলিট হয়ে যায়। মানে অস্থায়ী মেমোরি হচ্ছে যখন তুমি অফ করে দিবা তখন সবকিছু ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছো? আর স্থায়ী কি? তুমি কম্পিউটার বন্ধ করলেও ওই মেমোরির মধ্যে থেকে যাবে, মানে মানে থেকে যাবে। তার মানে অস্থায়ী মেমোরি হচ্ছে সেই মেমোরি যে মেমোরি থেকে সব ডেটা ডিলিট হয়ে যায় কখন? যখন তুমি কম্পিউটার অফ করে দাও। মানে তুমি কম্পিউটার চালানোর সময় তোমার র্যামের মধ্যে যা যা জমা হয়েছে, তুমি কম্পিউটার যখনই অফ করে দিবে র্যাম থেকে সেই সব বাদ চলে গিয়েছে, মানে র্যামই তো তখন অফ। আর স্থায়ী মেমোরিতে কি হয়? স্থায়ী মেমোরিতে তুমি কম্পিউটার বন্ধ করলেও ডেটাগুলো থেকে যায়, বুঝতে পারছো? তো আমরা মূলত যেগুলো ওই মানে স্থায়ীভাবে রাখি সেগুলো কিন্তু র্যামে রাখি না, সেগুলো আমরা অন্য জায়গায় রাখি, যেমন রমে রাখি, বা আমরা ইউএসবি ড্রাইভের মধ্যে রাখি, বা আমরা বাইরে থেকে মেমোরি কার্ডের মধ্যে রাখি, মেমোরি কার্ড, বা আমরা পেন ড্রাইভে রাখি। এগুলো কিন্তু স্থায়ী, এগুলোর মধ্যে কিন্তু অটোমেটিক ডিলিট হয় না, মানে তুমি কম্পিউটার বন্ধ করলে ডিলিট হয়ে যাবে এমন না, কিন্তু র্যামের মধ্যে কম্পিউটার বন্ধ করলে ডিলিট হয়ে যায়। র্যামের মধ্যে কি জমা হয় বলো তো? ধরো কোনো একটা হেভি সফটওয়্যার চালাচ্ছো, মানে যেটা চালানো একটু কঠিন, ধরো একটা গেম খেলছো, ধরো একটা গেমের মধ্যে যে এক্সট্রা যেই স্টোরেজ গুলো আছে, মানে গেম খেলার জন্য ধরো গেমের বিভিন্ন ক্যারেক্টার থাকে বা গেমের বিভিন্ন দৃশ্যমিশ্র থাকে না, সেগুলোর তো একটা সাইজ আছে, তো সেই সাইজটা গিয়ে জমা হয় র্যামের মধ্যে। গেম যখন তুমি খেলা বন্ধ করে দিয়েছো, কম্পিউটার যখন বন্ধ, তখন র্যাম থেকে সেগুলো আবার ডিলিট, যখন আবার তুমি গেম ওপেন করবে তখন আবার সেটা র্যামে গিয়ে জমা হতে থাকবে, আবার যখন বাদ দিবে আবার র্যাম থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে অস্থায়ী মেমোরির উদাহরণ কি? অস্থায়ী মেমোরির উদাহরণ হচ্ছে র্যাম। আর স্থায়ী মেমোরির উদাহরণ কি? স্থায়ী মেমোরির উদাহরণ অনেক রকম হয়। ইউএসবি ড্রাইভ হয়, ইউএসবি ড্রাইভ, তারপরে পেন ড্রাইভ। পেন ড্রাইভ আসলে ইউএসবি ড্রাইভই। মেমোরি কার্ড উদাহরণ যদিও বইতে নেই। তারপরে আর কি কি আছে? আরো বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন ডিভিডি, রম। রম তো আমি দেখাইছি এখানে, রম থাকতে পারে। তারপর ডিভিডি, এগুলো মোটামুটি জানলে হচ্ছে। হার্ড ডিস্ক, তো এগুলো হচ্ছে স্থায়ী, আর অস্থায়ী হচ্ছে র্যাম। এখন আরেকটা জিনিস সম্পর্কে তোমার একটু জানতে হবে, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি ভার্চুয়াল মানে হচ্ছে তোমার আসলে কম্পিউটারে সেই জিনিস নেই, তুমি বাইরে থেকে আলাদা করে হার্ডওয়্যার লাগাচ্ছ। ভার্চুয়াল মেমোরি বোঝানোর জন্য আমি একটা জিনিস বলি, আমি এই ক্লাসটা যে জিনিস দিয়ে রেকর্ড করছি সেটা হচ্ছে ওবিএস স্টুডিও দিয়ে। এটা তোমার জানা লাগবে না ওবিএস স্টুডিও নামটা, মানে আমি একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে এটা রেকর্ড করছি। স্ক্রিন রেকর্ডারের সেটিংস এর মধ্যে গেলে একটা জিনিস আছে যেটা হচ্ছে ভার্চুয়াল ক্যামেরা। ভার্চুয়াল ক্যামেরা ভার্চুয়াল ক্যামেরা জিনিসটা কি? ভার্চুয়াল ক্যামেরা জিনিসটা হলে আমি বাইরে থেকে একটা ক্যামেরা লাগাবো, মানে বাইরে থেকে লাগাবো বলতে আমার তো ল্যাপটপে একটা ক্যামেরা অলরেডি আছে, তাই না? ল্যাপটপের এখানে একটা ক্যামেরা থাকে, এই ক্যামেরা দিয়ে আমি চাইলে নিজের ভিডিও করতে পারি, এখানে আমার ভিডিও করতে পারি, বুঝতে পারছো? এবং ভার্চুয়াল ক্যামেরা জিনিসটা কি? ভার্চুয়াল ক্যামেরা হলে এই ক্যামেরা আমি ব্যবহার করবো না, এই ক্যামেরা ব্যবহার না করে আমি বাইরে থেকে একটা ক্যামেরা ব্যবহার করব। এখন ক্যামেরা ছবি আমি পারি না কাতি, বাইরে থেকে একটা ক্যামেরা ব্যবহার করবো, সেই ক্যামেরা কানেক্টেড আছে এই কম্পিউটারের সাথে, মানে ল্যাপটপের সাথে। তার মানে এই ক্যামেরা থেকে যা রেকর্ড হবে সেটাই এখানে দেখাবে, বুঝতে পারছো? মানে ভার্চুয়াল মানে আসলে ল্যাপটপে নেই বা কম্পিউটারে নেই, কিন্তু বাইরে থেকে কানেক্টেড আছে, মানে এই ক্যামেরা থেকে আমি যা ধারণ করছি সেটাই এই ল্যাপটপে দেখাচ্ছে। এটা হচ্ছে ভার্চুয়ালের কাজ কাম। তাহলে ভার্চুয়াল মেমোরি বলে একটা জিনিস আছে যেটা আসলে ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে নেই, কিন্তু তুমি সেটার সাথে কানেক্ট করে তুমি সেই জিনিস ব্যবহার করতে পারছো কম্পিউটারের মধ্যেই। এখন সেটা কি? সেটা হচ্ছে বইতে এক লাইন আছে, তোমার যে হার্ড ডিস্কটা আছে, মনে রাখা লাগবে না অত বেশি। হার্ড ডিস্কের যেটুকু ফাঁকা স্পেস আছে, হার্ড ডিস্কের মধ্যে যেটুকু স্পেস ফ্রি আছে, ধরো তোমার 1 জিবি জায়গা খালি আছে, সে 1 জিবি জায়গা তুমি চাইলে র্যাম আকারে ব্যবহার করতে পারো। সরি, র্যাম আকারে না, মানে এটাকে তুমি প্রধান মেমোরি আকারে ব্যবহার করতে পারো। কারণ প্রধান মেমোরি আসলে র্যাম দেখে তো আসলে বোঝা যায় যে কোনো একটা মোবাইল ফোন বা কোনো একটা কম্পিউটার কত ভালো। কোনো একটা ফোনের র্যাম 2 জিবি, আর কোনো একটা ফোনের র্যাম হচ্ছে 4 জিবি, কোনটা বেশি ভালো? 4 জিবি আলাটা। মানে মূলত যে কোনো একটা ডিভাইসের প্রধান যে মেমোরি সেটা হচ্ছে র্যাম, সেটা অস্থায়ী হোক সমস্যা নেই, সেটা হচ্ছে প্রধান মেমোরি। তো হার্ড ডিস্ক কিন্তু স্থায়ী মেমোরি। তারপরে হার্ড ডিস্কে যেটুকু ফাঁকা জায়গা আছে এখনকার কম্পিউটারে, মানে এখনকার আধুনিক কম্পিউটারে হার্ড ডিস্কে যেটুকু ফাঁকা জায়গা আছে, যেটুকু ফ্রি স্পেস আছে, ফ্রি স্পেস, সেটুকু চাইলে তুমি প্রধান মেমোরি আকারে ব্যবহার করতে পারো। প্রধান মেমোরি আকারে সেটা কিন্তু সরাসরি র্যাম না, র্যাম কিন্তু একটা হার্ডওয়্যার, মানে র্যাম কিন্তু একটা হাতে ধরার মতো বস্তু, বুঝতে পারছো? তুমি কম্পিউটারের
ওই ভিতর দিক যদি খুলে দেখো তাহলে র্যাম জিনিসটা পেয়ে যাবে না। তো তার মানে কি কম্পিউটারের মধ্যে কিন্তু র্যাম হার্ডওয়্যার আকারে আছে, তারপরেও তুমি বাইরে থেকে একটা আলাদা জিনিস, হার্ড ডিস্ক কিন্তু একটা বাইরে আলাদা জিনিস, সেই হার্ড ডিস্কের কিছু ফ্রি স্পেস তুমি এই র্যাম আকারে ব্যবহার করতে পারছো, মানে এটা কম্পিউটারে নেই, তারপরেও তুমি বাইরে থেকে ব্যবহার করতে পারছো কানেক্ট করে। তো যেটুকু ফ্রি স্পেস আছে ওটুকু তুমি র্যাম আকারে ব্যবহার করতে পারছো, মানে বাইরে থেকে। এটা কিন্তু ভার্চুয়াল আকারে, সেই কারণে এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। ওই যে ওই ক্যামেরা যেটা বললাম যে ক্যামেরা এখানে একটা থাকে ক্যামেরা, কিন্তু সেই ক্যামেরা ব্যবহার না করে তুমি বাইরে থেকে একটা ক্যামেরা ব্যবহার করে সেটার ধারণকৃত যে ভিডিও সেটা তুমি এখানে দেখাচ্ছ, মানে ভার্চুয়ালি কাজ করছো। তো মেমোরিও এরকম ভার্চুয়ালি করা যায়, মানে হার্ড ডিস্কে যেই ফ্রি স্পেসটুকু থাকে সেগুলো তুমি চাইলে প্রধান মেমোরি অথবা র্যাম আকারে ব্যবহার করতে পারবো। সেই র্যাম কিন্তু তোমার বাইরে থেকে, মানে কম্পিউটারে লাগানো র্যাম না, তোমার বাইরে থেকে একটা হার্ডওয়্যারের সেটার কিছু অংশ তুমি এখানে ব্যবহার করছো কানেক্ট করে, তুমি কিন্তু সরাসরি লাগাওনি, সে কারণে সেটাকে বলা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তো মোটামুটি এটুকু জানলেই হবে। আর অস্থায়ী মেমোরি আর স্থায়ী মেমোরি এগুলোর পার্থক্য আসে খ নাম্বারে, যেটা একটু গাইড থেকে দেখে নিতে হবে বা বই থেকে, যেখান থেকে দেখো এটা দেখে নিলে খ নাম্বারটা পাওয়া যাবে। অস্থায়ী মেমোরি আবার ক নাম্বারে আসে, অস্থায়ী মেমোরি কাকে বলে, স্থায়ী মেমোরি কাকে বলে, আশা করি সবই পারা যাবে। তো চলো আমরা সামনে এগোই এবার। আচ্ছা, তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ভেরিয়েবলের নামকরণ। ভেরিয়েবল নামকরণ, আমরা তো আমাদের মতো ভেরিয়েবলের বিভিন্ন নাম ধরে নিচ্ছি, তাই না? যে a = 18, মানে int = 18, এই যে এ নামটা দিলাম, এ নামটা কি বৈধ নাকি অবৈধ সেটা আমাদের বুঝতে হবে। ধরো আমরা একটা নাম দিলাম, যে আমরা তো তখন কোনো স্পেস দিইনি, তাই না? ভেরিয়েবলে আমরা ধরো দিচ্ছি যে নেম = রূপম বা কিছু একটা দিচ্ছি। এখন আমি যদি এইভাবে স্পেস দিয়ে দিতাম NAME, ভালো দেখাতো? তো এমন কিছু কিছু নিয়ম আছে ভেরিয়েবলের নামকরণের, মানে এই নিয়মগুলো না মানলে আসলে সেটা ভেরিয়েবলই হবে না। এমন না যে সেটা আমরা ভদ্রতার খাতিরে মানছি, এমন না, আমরা ওই নিয়ম না মানলে ভেরিয়েবলই হবে না। তো সেরকম কিছু নিয়ম তোমার এমসিকিউতে অথবা যে কোনো প্রশ্নে আসতে পারে, যে ধর একটা নাম দিয়ে দিল আর প্রশ্নে বলে দিল যে এটা সঠিক ভেরিয়েবল নাকি ভুল, অনুমোদিত নাকি অনুমোদিত না, মানে বৈধ নাকি অবৈধ, আর ব্যাখ্যা করো। এটা খ নাম্বারে বলতে পারে, অথবা এমসিকিউতে দিতে পারে যে নিচের কোন ভেরিয়েবলটি বৈধ, মানে কোনটার নামকরণ বৈধ। তো নামকরণ বোঝানোর জন্য তোমার দুইটা অংশ রাখতে হবে, একটা হচ্ছে ওই প্রথম অক্ষর, মানে ভেরিয়েবলের নাম, ধরো একটা নাম আছে নেম, নেম ভেরিয়েবলের মধ্যে আমি ধরো রূপম রাখলাম। হ্যাঁ, এখন এই রূপমের মধ্যে এই, মানে রূপম যেই, এটা তো ভেরিয়েবলের মান, এটা নিয়ে কাজ নেই, আমার নাম নিয়ে কাজ, নেম নিয়ে। তো এই নেমের মধ্যে প্রথম অক্ষরের একটা নিয়ম আর পরের গুলোর একটা নিয়ম। তো প্রথম অক্ষরের জন্য আমি এইটুকু রাখছি আর পরের গুলোর জন্য এইটুকু রাখছি। মানে এটা হচ্ছে প্রথম অক্ষর, এটা হচ্ছে প্রথম অক্ষর, প্রথম ক্যারেক্টার বা প্রথম, প্রথম ক্যারেক্টার বা প্রথম অক্ষর দিলেই হতো। আর এটা হচ্ছে দ্বিতীয় ক্যারেক্টার, দ্বিতীয় অক্ষর লিখলাম এটা। তো প্রথম অক্ষরে এখানে কি হবে, এখানে অবশ্যই এ থেকে জেড পর্যন্ত অথবা বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত এটা হওয়াই লাগবে, এটা। আর প্রথম অক্ষরের পরের দ্বিতীয় অক্ষর না, এটা হচ্ছে পরবর্তী, পরবর্তী, পরবর্তী সব অক্ষর, তাই লিখি। মানে প্রথম অক্ষরের জন্য তোমার অবশ্যই ছোট হাতের ইংলিশ লেটার অথবা বড় হাতের ইংলিশ লেটার লিখতে হবে। আর পরবর্তী যত অক্ষর আছে সবগুলোতে তুমি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবা, ছোট হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর, অথবা ওই আন্ডারস্কোর চিহ্ন, মানে যেমন, মানে এই যে A_B এমন চিহ্ন, মানে এই চিহ্ন তুমি বসাতে পারবা। মানে এটা আমি ব্র্যাকেট দিয়ে বোঝানোর জন্য যে এটা হচ্ছে আন্ডারস্কোর, ব্র্যাকেট আসলে আন্ডারস্কোরের অংশ নেই, এটুকু আন্ডারস্কোর, তো এটা ব্যবহার করতে পারবা। তুমি চাইলে আরো একটা জিনিস ব্যবহার করতে পারবা, ডলার চিহ্ন, ডলার চিহ্ন ব্যবহার করতে পারবা। আর সংখ্যা ব্যবহার করতে পারবা 0 থেকে 9 পর্যন্ত, মানে এই ডিজিটগুলো ব্যবহার করতে পারবা। মানে প্রথম অক্ষরে তোমার অবশ্যই ছোট হাতের অথবা বড় হাতের ইংরেজি লেটার ব্যবহার করতে হবে। আর প্রথম অক্ষরের পরে যত অক্ষর আছে সবগুলোতে তুমি এগুলো ব্যবহার করতে পারবা। তুমি ইংরেজি ছোট হাতের অথবা বড় হাতের অক্ষর ব্যবহার করতে পারবা, তুমি আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা, তুমি 0 থেকে 9 পর্যন্ত ডিজিট ব্যবহার করতে পারবা। বাংলা ডিজিট ব্যবহার করতে পারবা না, 0 থেকে 9 এগুলো হবে না, যা দেখাচ্ছে এগুলোই। আর একটা ডলার সাইনও চাইলে দিতে পারবা, মানে ধরো আমি এমন একটা নাম দিলাম, ধরো A1B3, এই নামটা কিন্তু হবে, কারণ কি তুমি কি দেখবা শুরুর যে অক্ষরটা আছে সেটা ইংরেজির ছোট হাতের অথবা বড় হাতের অক্ষর হয়ে লাগবে, তো হয়েছে, এটা নিয়ম হয়েছে। আর পরের অংশে দেখো সংখ্যা অনুমোদিত, এই যে বি এটা অনুমোদিত, এই যে 3 এটাও কিন্তু অনুমোদিত। তুমি যদি একটা ডলার সাইন লিখে দিতে তাও এটা অনুমোদিত হতো, তুমি যদি এখানে একটা আন্ডারস্কোর মেরে দিতে তাও হয়ে যেত, আন্ডারস্কোর মেরে তুমি ধরো একটা বড় হাতের অক্ষর লিখলে আর তাও হয়ে যেত, মানে এই ভেরিয়েবলটা কিন্তু সঠিক।
এখন ভ্যারিয়েবলের মধ্যে দেখো আমি কিন্তু কোথাও কোনো স্পেস দিইনি, সেখানে আলাদা একটা নিয়ম আকারে লিখতে পারো যে স্পেস থাকবে না। তো এখান থেকে হয়ে যায় আসলে নিয়মটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে গিয়ে আমি কোনো স্পেস দিয়েছি? কোনো স্পেস তো দিইনি, তার মানে কোনো স্পেসকে অনুমোদন করেছি। শুরুতে কোনো স্পেস নেই, এখানে কোনো স্পেস নেই, মানে স্পেস থাকবে না, এক কথা স্পেস থাকবে না। আরেকটা নিয়ম হচ্ছে সর্বোচ্চ 31 ক্যারেক্টার ব্যবহার করা যাবে, মানে 31 অক্ষরের চেয়ে বেশি হবে না। মানে আমি ধরো অনেক বড় লিখলাম, যে ধরো নেম 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 এরম করে আমি ধরো অনেক বড় করলাম, কিন্তু 31 ক্যারেক্টারের বেশি নাম দিতে পারবো না। মানে 31 ক্যারেক্টার কিন্তু মেলা বড়। আমরা নেমের মধ্যে 1 2 3 4টা ক্যারেক্টার মাত্র, তুমি তাহলে সর্বোচ্চ 31 ক্যারেক্টার পর্যন্ত একটা নাম লিখতে পারো। মানে 31 ক্যারেক্টার হবে, সর্বোচ্চ 31 ক্যারেক্টার, এটা একটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে ওই কোনো স্পেস থাকবে না, এটা একটা নিয়ম। আর ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, মানে 0 থেকে 9 দিয়ে দিয়ে শুরু হবে না। তো এটাকে আর নতুন করে পয়েন্ট আউট করার দরকার আছে? আমাদের এই যে স্ট্রাকচার, এর মধ্যে তো সব দিয়ে দিয়েছি। আমি বলে দিয়েছি শুরুটা হবে ইংলিশের ছোট হাতের অথবা বড় হাতের অক্ষর, মানে এটা কোনো সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না, সংখ্যা দিয়ে শুরু হবে না। মানে তোমাকে যদি কখনো বলে দেয় যে 0 নেম, এটা কি আসলে বৈধ নাকি অবৈধ? ভেরিয়েবলের ক্ষেত্রে এটা অবৈধ, কারণ কি শুরুটা মানে একদম শুরুর যে অক্ষরটা সেটা তোমার হতে হবে ইংলিশ ক্যাপিটাল অথবা স্মল লেটারের, কিন্তু এটা আসলে আছে 0, তার মানে এটা হবে না। তো আশা করি ব্যাখ্যা করতে পারবো যদি খ নম্বরে দেয়, আর এমসিকিউতে আসলে পারবা। আরো কিছু নিয়ম আছে এগুলো। একটা হচ্ছে একটা নিয়ম হচ্ছে কিওয়ার্ড বা ফাংশন বা যে কোনো কিছু, মানে যেগুলো অলরেডি সি ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে সেগুলো ভ্যারিয়েবলের নামে দেওয়া যাবে না, সেগুলো দেওয়া যাবে না, দেওয়া যাবে না। এখন কিওয়ার্ড মানে কি কি? কিওয়ার্ড মানে কি জানো? কিওয়ার্ড মানে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের মধ্যে অলরেডি যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করছি কোডিং করার জন্য সেইগুলো। এখন ধরো তুমি প্রিন্টএফ নামে একটা জিনিস ব্যবহার করেছো, সি এর মধ্যে অবশ্যই করেছো। এখন তুমি যদি একটা ভ্যারিয়েবলই নিয়ে নাও যে আইএনটি প্রিন্টএফ সমান হচ্ছে 18, এটা হবে না। কারণ কি প্রিন্টএফ হচ্ছে সি এর একটা রেস্টি করা জিনিস, মানে এটা সি ল্যাঙ্গুয়েজের মধ্যে অলরেডি আছে। এই জিনিস লিখে তুমি আসলে প্রিন্ট করছো কোনো একটা জিনিস। এখন তুমি যদি এখন প্রিন্টএফ দিয়ে একটা ভ্যারিয়েবল বানাও, কোড কেমনে বসবে? এই প্রিন্টএফ দিয়ে তুমি আসলে কি করতে চাচ্ছো? কোড তো জানে তুমি এই জিনিস দিয়ে আসলে প্রিন্ট করবা। এখন তুমি যদি এই জিনিস দিয়ে ভ্যারিয়েবল করো তাহলে ঝামেলা না? কোডের রেস্টি করা জিনিস এটা তুমি ব্যবহার করতে পারবে না, কারণ কোড জানে প্রিন্টএফ দিয়ে আমার প্রিন্ট করতে হবে, কিন্তু সে দেখছে যে তুমি এখন প্রিন্টএফটা ভ্যারিয়েবল আকারে ব্যবহার করছো, তাহলে তো কোডের মাথা খারাপ হয়ে যাবে। সেই কারণে সি এর মধ্যে যে কিওয়ার্ড ফাংশনের যে নামগুলো আছে, মানে যেই জিনিসগুলো আসলে আমি কোডিং করার জন্য ব্যবহার করছি, যেই মানে নির্ধারিত কিছু শব্দ লিখছি না বারবার, তো সেই শব্দগুলো তুমি ব্যবহার করতে পারবে না, এটা একটা নিয়ম। আর একটা হচ্ছে ওই সরি এটা আরেকটা কি জানো, এটা হচ্ছে ওই একই ফাংশনে, বইতে আছে যদিও, একই ফাংশনে একই নামের একাধিক ভেরিয়েবল ঘোষণা করা যাবে না, ঘোষণা করা যাবে না। এটা আমি একটু বুঝাই। দেখো আমি একটা জিনিস বুঝাইছিলাম না, ইনক্লুড stdio.h, এখানে তুমি চাইলে নিজের মতো ফাংশন তৈরি করতে পারো। কেমনে? তুমি ভয়েড দিবা, ভয়েড দিয়ে কোন একটা ফাংশনের নাম লিখবা। ধরো আমি ফাংশন নেম লেখার জন্য এফ নেম লিখছি, fn, এটা ধরো একটা ফাংশনের নাম, ফাংশন নেম। তার মধ্যে ধরো তুমি একটা ভ্যারিয়েবল নিয়ে আসো, ধরো একটা ভ্যারিয়েবল, যে কোনো একটা ভ্যারিয়েবল ধরো ধরো নিলে তুমি যে int a, তুমি এটাকে আবার ঘোষণা করতে পারবা না int a ওই ফাংশনের মধ্যে। কারণ কি? কারণ অলরেডি এ ঘোষণা করা হয়ে গিয়েছে, তুমি তো এটা ঘোষণা করতে পারবা না নতুন করে। ঘোষণা করা মানে কি? তুমি বলে দিচ্ছ যে এ হচ্ছে একটা ইন্টিজার, এটা সেভ হয়ে গিয়েছে, তুমি এখন আর নতুন করে আবার ঘোষণা করতে পারবা না। তুমি সেটা মান চেঞ্জ করতে পারো, সমস্যা নেই, ভ্যারিয়েবল তো মান চেঞ্জ করা যায়। তুমি একবার a সমান 3 দিতে পারো, একবার a সমান 2 দিতে পারো, বুঝতে পারছো? মান চেঞ্জ করতে পারো, কিন্তু ঘোষণা করতে পারবা না, কারণ অলরেডি ঘোষণা করা হয়ে গিয়েছে, তুমি আর কি করবা? তো আশা করি বুঝতে পারছো এটা। কিন্তু তুমি চাইলে এই ফাংশনের বাইরে যাই তুমি আবার নতুন করে আবার দিতে পারবা। ধরো মেইন ফাংশন নিয়ে যদি আমি বলি, আইএনটি মেইন না, আইএনটি মেইন এটা তো মেইন ফাংশন। মেইন ফাংশনের মধ্যে তুমি চাইলে আবার এ নামক একটা ভেরিয়েবল তৈরি করতে পারবো। কারণ কি বলতো, একটা লোকাল ভেরিয়েবল না, এগুলো কিন্তু লোকাল ভেরিয়েবল। দেখো সবকিছু কিন্তু একটা একটার সাথে কানেক্টেড, সব কনসেপ্ট। আমি কিন্তু লোকাল ভেরিয়েবল কোথায় শিখেছিলাম? একদম শুরুর দিকে না, এই যে এখানে খুব সম্ভবত
এই যে লোকাল ভেরিয়েবল শিখেছেন, লোকাল ভেরিয়েবল কি কোন একটা ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল থাকবে সেগুলো। তো কোন একটা ফাংশনের মধ্যে যদি একটা ভেরিয়েবল থাকে ওই ফাংশনের বাইরে কিন্তু সেটা আর ব্যবহার করা যায় না। তার মানে দেখো আমি যে জিনিসটা দেখাচ্ছি, এই যে এই এটা কিন্তু একটা লোকাল ভেরিয়েবল। লোকাল মানে কি, এই জিনিসটা আসলে সেভ হয়েছে এই ফাংশনের ভিতরেই, এই ফাংশনের বাইরে সে আসলে যেতে পারবে না। মানে এ নামক একটা ভেরিয়েবল অস্তিত্ব শুধুমাত্র এর ভিতরেই আছে, এর বাইরে আর নেই। তার মানে তুমি যখন মেইন ফাংশনের মধ্যে এটাকে ব্যবহার করতে যাচ্ছিলে নর্মালি, তখন সেটা ব্যবহার হতো না। সেখানে মেইন ফাংশনের মধ্যে আবার তৈরি করে লেগেছে। মেইন ফাংশনের মধ্যে যে এ নামক ভেরিয়েবল তৈরি হয়েছে সেটা একদম আলাদা একটা ভেরিয়েবল। এটা আর এটা মিল নেই, কারণ এটা হচ্ছে মেইনের মধ্যে আর এটা হচ্ছে এফ এন নামক একটা ফাংশনের মধ্যে। এখন এই ফাংশনটা আছে এফ এন এর মধ্যে, তাহলে এটা এফ এন এর লোকাল ভেরিয়েবল, আর এটা মেইনের মধ্যে আছে, মানে এটা মেইনের লোকাল ভেরিয়েবল। দুইটার মধ্যে কোনো মিল নেই, দুটো তুমি আলাদা করে ঘোষণা করতে পারো। মানে কি, একই ফাংশনের মধ্যে একই নামের তুমি দুটো ঘোষণা করতে পারবে না, কিন্তু আলাদা আলাদা ফাংশনে করতে পারো, সমস্যা নেই। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে জিনিস যে একই ফাংশনের ভিতরে একই নামের একাধিক ভেরিয়েবল ঘোষণা করা যাবে না। মানে একই ফাংশনের ভিতর তুমি একই নাম দিয়ে তুমি একাধিক ভেরিয়েবল ঘোষণা করতে পারবে না, কিন্তু তুমি চাইলে মান চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস শেখার আছে, এটা ভেরিয়েবলের নামের মধ্যে পড়ে। তারপরে আমি দেখাই, এমনি দেখে নাও যে এ আর এ দুটো ভেরিয়েবলের নাম কিন্তু আলাদা। কারণ এই জিনিসটা কি আমি একটু দেখাই, এটার জন্য তোমার বোঝা লাগবে কেস সেন্সিটিভিটি। কেস সেন্সিটিভিটি, কেস সেন্সিটিভিটি মানে হচ্ছে ওই ক্যাপিটাল লেটার নাকি স্মল লেটার সেটা বুঝতে পারার ক্ষমতা, ক্যাপিটাল বা স্মল বোঝার ক্ষমতা। এটা মনে হয় এইচটিএমএল ক্লাসে বলছিলাম, তারপর এখন বলে দিই, আমার মনে নেই বলছিলাম কি। ক্যাপিটাল বা স্মল লেটার বুঝতে পারার ক্ষমতা হচ্ছে কেস সেন্সিটিভিটি। এখন কেন এই নাম? কারণ ক্যাপিটাল লেটারকে আমরা আসলে একটা সুন্দর নামে ডাকি, সেটা হচ্ছে আপার কেস। ক্যাপিটাল লেটার হচ্ছে আপার কেস, আর স্মল লেটার হচ্ছে এটা হচ্ছে আপার কেস, আর স্মল লেটার হচ্ছে লোয়ার কেস। এটাকে প্রোগ্রামের ভাষায় এই জিনিস বলা হয়, ক্যাপিটাল লেটারকে বলা হয় আপার কেস আর স্মল লেটারকে বলা হয় লোয়ার কেস। যদি পাইথন শিখতে তাহলে বুঝতে এগুলোর কিছু ব্যবহার আছে। আর যেহেতু কেস নাম দিয়ে আসলে ওই ইংলিশ লেটার বড় হাতে নাকি ছোট হাতে সেই জিনিসটাও নির্দেশ করে, তাই সেটা বুঝতে পারার ক্ষমতা হচ্ছে কেস সেন্সিটিভিটি, মানে কেসকে সেন্স করার ক্ষমতা। কোন একটা লেটার, ধরো আমি একটা লেটার সি এর কাছে দিলাম, ধরো সেটা দিচ্ছি বড় হাতের আর, বা আমি ধরো দিচ্ছি ছোট হাতের আর। এখন এই আরটা আসলে ছোট হাতের নাকি বড় হাতের সেটা আইডেন্টিফাই করতে পারার ক্ষমতা, এটাকে সেন্স করার ক্ষমতা হচ্ছে কেস সেন্সিটিভিটি। এবং সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ, কেস সেন্সিটিভ যে ল্যাঙ্গুয়েজগুলো, কেস সেন্সিটিভ কারা? মোটামুটি আমরা যেসব উচ্চ স্তরের যে ল্যাঙ্গুয়েজগুলো শিখছি, মানে আমরা সি শিখছি, আমরা সি প্লাস প্লাস, আমরা জানিছি এটা সম্পর্কে, মানে এটার কোড শিখিনি কিন্তু জানিছি এই জিনিস আছে। পাইথন সম্পর্কে জানি, আমরা জাভা সম্পর্কে জানি। তো এই যে ল্যাঙ্গুয়েজগুলো এগুলো হচ্ছে কেস সেন্সিটিভ, মানে এগুলো বড় ছোট আলাদা করতে পারে। আর কেস সেন্সিটিভ নাই কোনগুলো? কেস সেন্সিটিভ নাই, নট কেস সেন্সিটিভ, এটা কারা? এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত এইচটিএমএল। এইচটিএমএল এর মধ্যে তোমার কিছু ট্যাগ ছিল না, যেমন ধরো ছিল হচ্ছে একটা লাইন ব্রেকিং ট্যাগ ছিল না বিআর দিয়ে, তুমি এটাকে যদি বড় হাতের বিআর লিখতে তার কোনো সমস্যা নেই, কারণ এই ছোট হাতের বিআর লেখা যায় কথা, বড় হাতের বিআর লেখাও তাই কথা, যারা কেস সেন্সিটিভ না তাদের জন্য। মানে তুমি তাকে তুমি এ লিখবে আর এ লিখবে, এই দুটো জিনিস তাদের কাছে সেম লাগবে, দুইটাই তো বড় হাতের ছোট হাতের বুঝতে পারে না এইচটিএমএল। যখন তুমি সিতে আসবে তখন তুমি যদি নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করো, আর তুমি যদি নেম এ নামে একটা ভেরিয়েবল তৈরি করো, এই দুটো আলাদা জিনিস। কারণ একটা জিনিসে সবগুলো হচ্ছে ছোট হাতের, আর আরেকটাই হচ্ছে বড় হাতের, এই এনটা বড় হাতের, মানে দুইটা কিন্তু আলাদা জিনিস। এটা তুমি দেখে তো বুঝতে পারছো এই দুইটা হচ্ছে আলাদা রকম জিনিস, মানে পার্থক্য আছে না? একটা হচ্ছে ছোট হাতের এনএমই আর একটা হচ্ছে বড় হাতের এনএমই। তুমি যদি আবার এই জিনিস তৈরি করো এন এ এম এই যে ই, এটা করো, তাহলে এটা আবার অন্য আরেকটা ভেরিয়েবল হয়ে গেল। মানে তিনটা নাম কিন্তু আলাদা আলাদা, তিনটা কিন্তু সেম নাম না। কিন্তু যদি তুমি এগুলো এইচটিএমএল এ দিতে, এইচটিএমএল কিন্তু তিনটাই একই হতো, কারণ তিনটা তো একই রকম লেটার দিয়ে তৈরি। বড় ছোট কোনো ব্যাপার না যারা কেস সেন্সিটিভ না তাদের জন্য, আর যারা কেস সেন্সিটিভ মানে বড় ছোটর পার্থক্য করতে পারে তাদের জন্য এগুলো আলাদা আলাদা। তুমি যদি এভাবে লিখতে বড় হাতের এন এ এম ই, তাহলে কিন্তু এটা অন্য আরেকটা হতো। তুমি যদি লিখতে এন এ এম ই, এটা কিন্তু অন্য আরেকটা রকম হতো, যারা কেস সেন্সিটিভ তাদের জন্য। বুঝতে পারছো? তাহলে ভেরিয়েবলের নিয়ম আকারে এটা চলে আসে যে ওই একটা উদাহরণ আকারে, যেমন ধরো যদি রোল, মানে বইতে একটা উদাহরণ দেওয়া রয়েছে যেটা হচ্ছে মাই রোল নামে, মানে এটাতে আসলে রোল রাখা হবে।
এটা হচ্ছে দুইটা নাম লেখা আছে, মাই রোল আর মাই রোল, দুইটা নাম। এই দুইটা নাম আলাদা আলাদা তাই বোঝানো হয়েছে, কারণ কি সি হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে কি বলতো, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ কি, ধরো ছোট বড় লেটারে পার্থক্য করতে পারে। সি ল্যাঙ্গুয়েজ দেখছে এখানে আর বড় হাতের, এখানে আর ছোট হাতের, মানে দুইটা নাম আলাদা আলাদা। আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে ভেরিয়েবল নামকরণের নিয়ম। এখন মোটামুটি তোমার এই জিনিসটা জানলে মোটামুটি হয়ে যাচ্ছে, মানে বেশিরভাগ জিনিস এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে। আর এক্সট্রা করে কি জানা লাগছে তোমার, এক্সট্রা করে জানা লাগছে মূলত এই যে নীল কালি দিয়ে যেগুলো লিখছি সেগুলো, এগুলো তোমার। আর এটা 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 এই যে সর্বোচ্চ 31 ক্যারেক্টার ব্যবহার করা যাবে, এটা তোমার লাগছে। কিওয়ার্ড বা ফাংশন, মানে সি এর মধ্যে অলরেডি যে ওয়ার্ডগুলো রেজিস্ট্রি করা আছে সেগুলো তুমি ব্যবহার করতে পারবে না। আর একই ফাংশনে একই নামের একাধিক ভেরিয়েবল ঘোষণা করতে পারবে না। আর কেস সেন্সিটিভিটিটা তো বুঝতে পারছো। আর এই দুটো তোমার লাগবে না, কারণ এই দুটো আসলে এই স্ট্রাকচারের মধ্যেই পড়ে যাচ্ছে, স্পেস থাকা যাবে না। আমি কোথাও দেখো কোনো স্পেস দিইনি। আর 0 থেকে 9 দিয়ে শুরু হবে না, এখানে দেখো কোনো 0 থেকে 9 নেই। ভেরিয়েবলের নামকরণ আশা করি বোঝা গেছে। তোমার প্রশ্নে ধরো দিয়ে দেবে যে ধরো এই যে একটা ভেরিয়েবল, ধরো এটা তোমার প্রশ্নে দিয়ে দিয়েছে যে এইটা আসলে অনুমোদিত কিনা, তখন তুমি বলবে হ্যাঁ অনুমোদিত। যদি এখানে একটা ধরো 18 যুক্ত করে দেয়, তাহলে এটা অনুমোদিত কিনা, না, কারণ শুরুতে কোনো সংখ্যা থাকা যাবে না। বুঝতে পারছো? তো এভাবে আসলে ভেরিয়েবলের নামকরণ থেকে প্রশ্ন আসতে পারে, খ নম্বরে অথবা ক নম্বরে যে কোনো জায়গায় কিন্তু আসতে পারে। খ নম্বরে আসলে ব্যাখ্যা করতে হবে যে এটা কেন ভুল, তুমি নিয়মটা ব্যাখ্যা করবা আর বলবা যে প্রশ্নে যে জিনিসটা দেওয়া আছে সেখানে শুরুতে একটা 1 আছে, যেটা সম্ভব না এই নিয়ম অনুসারে, সেখানে এটা হবে না। মানে তোমার বৈধতা ব্যাখ্যা করতে হবে নিয়ম দিয়ে। আর যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে একটা ভেরিয়েবল দিয়ে বলতে পারে এটা সঠিক নাকি বেঠিক, অথবা নিচের কোনটি সঠিক ভেরিয়েবল, অথবা নিচের কোনটি ওই ভুল ভেরিয়েবল, অথবা নিচের কোনগুলো সঠিক, মানে সবকিছু তুমি পারবা আশা করা যায়। তো চলো আমরা সামনে গাই। আচ্ছা, তো মোটামুটি যা যা জানার দরকার ছিল আমাদের জ্ঞানমূলক আকারে সবগুলোই হয়ে গিয়েছে। তো আমি একটা জিনিস একটু এক্সট্রা করে জানিয়ে রাখতে চাচ্ছি, যেটা হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপ যখন তুমি পড়বা। এই যে আমি একটা জিনিস বলছিলাম না যে প্রোগ্রাম তৈরির ধাপ আছে কিছু, যেমন এই যে এখানে প্রোগ্রাম তৈরির অনেকগুলো ধাপ আছে, সেখানে দেখবা যে ডিবাগিং নামে একটা জিনিস আছে, ডিবাগিং। তো এই জিনিসটা আসলে কি, এটা নিয়ে একটু কথা বলবো, 2 মিনিট কথা বলবো। ডিবাগিং মানে হচ্ছে ভুল ঠিক করা, ভুল ভুল ঠিক করা বা ভুল সংশোধন করা। এখন ডিবাগিং আসলে নামটা কেমনে আসলে এটা একটু বলে দিই, তাহলে তোমার মনে থাকবে। একদম প্রথম দিকে মানে তো আমাদের ওই অত উন্নত কম্পিউটার ছিল না, তাই না? সেই কম্পিউটারে প্রথম একটা সমস্যা ধরা পড়ছিল, মানে একদম আদি যুগের একটা কম্পিউটার ধরো, সেখানে একটা সমস্যা ধরা পড়ছিল, কিবোর্ড কাজ করছিল না। তো সেটা একটু গবেষণা করে দেখা গেল যে কিবোর্ড আসলে কাজ করছিল না, কিবোর্ডের ভিতরে একটা পোকা ঢুকে গেছিল, সেই জন্যই। একটা পোকা ছিল এর ভিতরে, একটা পোকা, ধরো একটা পোকা, সেই পোকা কিবোর্ডের ভিতরে ছিল, সেই কারণে সেই কিবোর্ডের বাটনটা চলছিল না, মানে সেই কিটা চলছিল না। মানে সমস্যা হলো কিসের কারণে? সমস্যা হলো একটা পোকার কারণে, তাই না? পোকার ইংলিশ কিন্তু বাগ। তো বাগ মানে তাহলে এখন আধুনিক যুগে বাগ মানে কি বোঝায়? কোডিং এর মধ্যে ভুল, কোডিং এর ভুল, কোডিং এর ভুল বা সমস্যা, এটা বাগ বোঝায়। বা কোন একটা কোডিং এর ভুলই না, যে কোনো কোডিং বা সফটওয়্যার, তাই লেখো সফটওয়্যার। আচ্ছা, কোডিং আসলে না, আসলে এটা হবে সফটওয়্যারের সমস্যা, সফটওয়্যারের ঝামেলা। আগে তো হার্ডওয়্যারে ছিল, আগে তো সফটওয়্যারে অত বেশি প্রসার হয়নি, তখন কিবোর্ড কাজ করছিল না। পরে দেখা গেল যে সেটার ভিতরে আসলে একটা পোকা ঢুকে গিয়েছে, সে পোকার কারণে সেই বাটনটা আসলে ভালো মতো চাপ লাগছিল না, সেই কারণে সেটা আসলে কাজ করছিল না। তো পোকার ইংলিশ হচ্ছে বাগ। তো সেই বাগ থেকে নামকরণ হয়েছে এখনকার সফটওয়্যারের বিভিন্ন দোষ, সফটওয়্যারের বিভিন্ন ভুল, সফটওয়্যারের বিভিন্ন দোষ। দেখবা যে বিভিন্ন অ্যাপের মধ্যে বিভিন্ন সমস্যা হয় মাঝে মাঝে, সেই সমস্যাটা হচ্ছে বাগ। সেই সমস্যাটা আসলে তোমার ফোনের কোনো সমস্যা নাই, সেটা আসলে কোডিং এর মধ্যে বিভিন্ন ভুল টুল ছিল, সেটার কারণে সমস্যা। বুঝতে পারছো? তো এটা হচ্ছে দোষ। তো সফটওয়্যারের দোষকে আমরা বলবো বাগ। বাগ মানে হচ্ছে কোনো একটা সফটওয়্যার বা হার্ডওয়্যারও বলতে পারো, কোনো একটা সফটওয়্যার বা হার্ডওয়্যারের বিভিন্ন দোষ বা ত্রুটি বা ভুল, এগুলোকে বাগ বলা হয়। বুঝতে পারছো? আর ভুল সংশোধন করাকে তাহলে কি বলবো? বাগের উল্টো জিনিস। বাগ মানে যদি ভুল হয়, তাহলে বাগের উল্টো কোনো একটা শব্দ, সেটা দিয়ে আসলে ভুল সংশোধন করা বোঝাবে, সেটা হচ্ছে ডিবাগ, DEBUG। ডিবাগটা আবার একটা ভার্ব,
এটা মানে হচ্ছে ভুল সংশোধন করা, মানে ভুল ঠিক করা বা ত্রুটি দূর করা, এমন কিছু একটা, ভুল সংশোধন করা, এটা লিখে রাখো। ডিবাগ মানে হচ্ছে ভুল সংশোধন করা, আর এটারই নাউন হচ্ছে ডিবাগিং। ডিবাগিং করা মানে কি? ডিবাগিং করা মানে ভুল সংশোধন করাই। তো তাহলে ডিবাগিং কি জিনিস সেটা তুমি ব্যাখ্যা করতে পারো। ক নম্বরে আসে কিন্তু ডিবাগিং কি, তুমি বই থেকে একটু পড়ে নিলেই হয়ে যাবে, গাইড থেকে পড়লেও হবে, যে প্রোগ্রামের ভুল সংশোধন করাই হচ্ছে, মানে প্রোগ্রামের মধ্যে ভুল খুঁজে বের করে সেটা সংশোধন করা হচ্ছে ডিবাগিং। এখন ডিবাগিং নিয়ে কিন্তু শুধুমাত্র জ্ঞানমূলক না, তোমার কিন্তু কোড দিয়ে প্রশ্ন আসতে পারে। তোমার ধরো একটা ভুল কোড দিয়ে দিয়েছে, ধরো লিখে দিয়েছে ইনক্লুড, তারপরে stdio ডট এইস, তারপর তোমার ধরো দিচ্ছে যে int মেইন, তারপরে ধরো তোমার বিভিন্ন জিনিস লিখলো যে ফ্লোট 1a b ইকুয়ালস টু 10, তারপর তোমার ধরো লিখলো যে প্রিন্ট ধরো f, আর এখানে লিখছে হচ্ছে 1ab, তারপর ধরো রিটার্ন 0, তারপর ধরো সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন ধরো গ নাম্বার প্রশ্নে তোমার বললো যে উদ্দীপকের কোডটি ডিবাগিং করো। ডিবাগিং করো, ডিবাগিং করা মানে কি? ডিবাগিং করা মানে হচ্ছে ভুল সংশোধন করা, মানে উদ্দীপকের এই কোডের ভিতরে অনেক ভুল আছে, অনেক কয়েকটা ভুল আছে, সেটা সংশোধন করো। তুমি একটু ভিডিওটা পজ করে ভুলটা সংশোধন করো তো, তুমি তো কোড তো করে এসেছো তাই না, সংশোধন করো। দেখো আশা করি তুমি পজ করে তুমি নিজে চেষ্টা করেছো, এবারই তুমি দেখছো, আশা করা যায়। তুমি একটু খাতায় নিজে করো, তারপরে করো, তারপরে ভালো হবে। তুমি একটু ভুলটা খুঁজে বের করো, তাহলে তোমার আর কখনো ভুল হবে না। তো দেখো একটা ভুল ছিল, ইনক্লুডের পরে তুমি স্পেস দিতে পারো, না দিতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে এখানে stdio না লিখে আমি স্টুডিও লিখেছি, এটা একটা ভুল, এটা তুমি যদি কেটে দাও তাহলে ভুলটা সেরে গেল। int মেইন, মেইনের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, এটা একটা ভুল। ফ্লোট লেখার পরে আমি যে ভেরিয়েবলের নামটা লিখেছি এটাই ভুল, তুমি যদি ওয়ানটা কেটে দাও তাহলে এটা চলে যাবে, তাহলে এটা 10। দেখো এখানে সেমিকলন হবে, আমি সেমিকলন দিইনি। প্রিন্ট হবে না, হবে প্রিন্ট f, এখানে হবে ওই, আমি এটা একটু এভাবে লিখি, মানে এখানে লিখি, আমি এগুলো এভাবে না করে আমি একটু এখানে ঠিকঠাক মতো লিখে দিই, তাহলে ভালো হবে। দেখো এটা তো তুমি প্রশ্নে তো আর দেখাবার না তাই না, এটা তুমি লিখবা তো উত্তরের খাতায়, তাহলে এটা আমি এভাবে দেখাই। তো এটা যদি সঠিক করে লিখি তাহলে দেখো ইনক্লুডে কোনো সমস্যা নেই, তাহলে ইনক্লুডে কোনো সমস্যা নেই, ইনক্লুড এখানে স্টুডিও না হয় এটা হবে stdio.h গেল। আচ্ছা প্রথমে তুমি পয়েন্ট আকারে ব্যাখ্যা করে দিবা যে কয়টা কয়টা ভুল আছে, আর সেইগুলো তারপরে সংশোধন করে কোডটা লিখবা। গাইডে একটা প্রশ্ন আছে, তুমি দেখলে বুঝতে পারবা না। মানে তুমি প্রথমে ভুলগুলো লিখবা, যে এক নম্বরে দিবা যে studio.h লেখা হয়েছে, এটা হবে stdio.h। দুই নম্বরে তুমি দিবা হচ্ছে int মেইনের পরে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, দেওয়া হয়নি। তিন নম্বরে দিবা হচ্ছে এখানে যে সেমিকলন গুলো হয়, সেমিকলন গুলো কোথাও দেওয়া হয়নি। চার নম্বরে দিবা হচ্ছে এই যে ভ্যারিয়েবলটা, ভ্যারিয়েবলের নামে ভুল আছে। পাঁচ নম্বরে তুমি দিবা হচ্ছে প্রিন্ট হবে না, প্রিন্ট এফ হবে। ছয় নম্বরে তুমি দিবা যে ওই প্রিন্ট এফ এর ভিতর যাই লিখবে সেটা ওই ডাবল কোটেশনের ভিতর লিখতে হবে। সাত নম্বরে আচ্ছা আমি এগুলো লিখি তাহলে বুঝতে পারবা। stdio.h এখানে একটা ভুল ছিল, তারপরে int মেইনের পরে এখানে একটা ভুল, এখানে ওই সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলে int মেইন এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু, এই যে এখানে ভুল ছিল। তারপর ফ্লোট লেখার পরে 1ab, এখানে 1 নামে ভুল আছে, 1 এ ভুল আছে, তার মানে 1 বাদ দিতে পারি আমরা, ফ্লোট 1 বাদ দিয়ে আমরা ab লিখতে পারি ইকুয়ালস টু 10। এবং এখানে সেমিকলন হবে, সেটা আমরা দিইনি, তাহলে এই যে সেমিকলন। তারপর কি প্রিন্ট, কিন্তু প্রিন্ট তো না, এটা হবে প্রিন্ট এফ, তাহলে এখানে একটা ভুল আছে। প্রিন্ট এফ এর পরে আমরা যা লিখি সেটা আবার লিখেছে ওই ডাবল কোটেশনের ভিতর, তাহলে এখানে কিছু ভুল আছে। তারপর দেখো এখানে কিন্তু আমি মূলত কি বোঝাতে চাইছি, আমি এই ফ্লোট ভ্যালুটাকে আমি প্রিন্ট করতে চাইছি। এখন ফ্লোট ভ্যালুটাকে প্রিন্ট করতে চাইলে মানে একটা ভ্যারিয়েবলকে আমি প্রিন্ট এফ এর মধ্যে ব্যবহার করতে চাইছি, এর জন্য এখানে তো একটা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি, তুমি যদি বুঝতে পারো। এখানে কিন্তু আমি পার্সেন্ট এফ ব্যবহার করতে চাইছি, আসলে আমি পার্সেন্ট আসলে দিইনি, তাহলে এখানে পার্সেন্ট এফ হবে। পার্সেন্ট এফ মানে কি, এই যে ফ্লোট ভ্যালুটা, এটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এফ, তারপর আমি এটা লিখেছি, বুঝতে পারছো? তো এটা মানে হচ্ছে 1ab, এটাকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, তো এটার জন্য আমি পার্সেন্ট এফ লিখেছি, বুঝতে পারছো আশা করি। তো এখানে কমা দিয়ে 1ab হবে না, এখানে আবার এখানে হবে ab, আর এখানে আবার একটা সেমিকলন হবে, তো সেমিকলন, তারপর রিটার্ন 0। দেখো রিটার্ন হয়েছে, আসলে এটা ভুল করতে চাইনি, তারপরেও
মানে এটা আন্দাজে ভুল করে ফেলেছি, রিটার্ন হবে, এটা হবে রিটার্ন 0, তারপর আবার একটা সেমিকোলন বাদ দিয়েছি, তারপর দেখো সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এটা হচ্ছে মূলত আর ভুল কাটা আমার এই যে এখানে তো ভুল নেই, ইনক্লুডে ভুল নেই, এই যে এখানে ভুলে স্টুডিও লিখে ফেলেছি, স্টুডিও না লিখে, এই যে এটা হচ্ছে একটা ভুল, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিইনি, এটা 2টা ভুল, এখানে 1, এটা 3টা ভুল, তারপরে এই যে আমি যে সেমিকোলন গুলো দিইনি, এই সেমিকোলন গুলো পুরো একটা ভুল ধরতে পারি, 4টা ভুল, প্রিন্টের পরে এফ হবে, প্রিন্ট এফ, এটা 5টা ভুল, এখানে আমি দিইনি, মানে ডাবল কোটেশন দিইনি, এটা 6টা ভুল, এবার পার্সেন্ট চিহ্ন দিইনি, এটা 7টা ভুল। তো মোটামুটি অনেক ভুল আছে, তুমি একটু ব্যাখ্যা করে দিলে হয়ে যাবে। এখন যদি স্ক্যান এফে একটা ভুল দিতাম, যদি এটা আমি স্ক্যান এফ দিতাম, তাহলে কিন্তু এখানে একটা অ্যান্ড চিহ্ন হতো, মনে আছে আশা করি। তো আশা করি বুঝতে পারছো এইভাবে ডিবাগিং করে। তো ডিবাগিং আমি মূলত ডিবাগিং কি জিনিস সেটা বোঝাতে চাইছি, তার সাথে আমি মোটামুটি কোডের মধ্যে ডিবাগিং বলে একটা প্রশ্ন দিতে পারি, সেটাও মোটামুটি বুঝিয়ে দিলাম। তো দেখো, তাহলে ধাপের মধ্যে কিন্তু দেখো ডিবাগিং তুমি পাবা না, এই যে এখানে তুমি ভুল সংশোধন অথবা ডিবাগিং তুমি পাবা না, বুঝতে পারছো? সেই কারণে আমি দেখিয়ে দিলাম এই জিনিসটা। তা আশা করি মোটামুটি জ্ঞানমূলক যা যা দরকার ছিল সেগুলো হয়েছে, আর বই থেকে তো পড়বা নাই। তো মোটামুটি কমন যেগুলো পরীক্ষায় আসার মতো, এমসিকিউতে আসার মতো, সেগুলো আমি দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।